আচ্ছা, আমরা এই টপিকটা শুরু করেছিলাম, আমরা একটাই ক্লাস নিতে পেরেছিলাম এটার উপরে। আজকে আমরা একটা ক্লাস নেব এবং নেক্সট ক্লাসের মধ্যে এই জিনিসটা আমাদের শেষ হয়ে যাবে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটাতে আমরা তিনটা মতো ক্লাস দিচ্ছি আর কি। আমরা শুরু করি। আমরা জাস্ট ফার্স্ট এই জিনিসটা করি, তারপর আমরা প্রেজেন্টেশন মোডে চলে যাবো। ফার্স্টে আমরা গ্রাফ এই জিনিসটা কি, এটা দিয়ে কোথায় ইউজ করা হয়, এটা নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের পড়াশোনা। তারপরে গ্রাফের আমরা দুইটা নতুন টার্ম শিখেছিলাম। টার্ম দুটো কি ছিল? একটা গ্রাফের ক্ষেত্রে দুইটা নতুন টার্ম আমরা শিখেছিলাম, নোট আর এজ। নোড এবং এজ। নোডের আরেকটা নাম ছিল হচ্ছে ভার্টেক্স বা ভার্টিসেস। ভার্টেক্স। আমাদের আমাদের গ্রাফের মধ্যে যে পয়েন্ট গুলো থাকে, এই পয়েন্ট গুলোকে কি বলা হয়? নোড বলা হয়ে থাকে, এবং যে কানেকশন গুলো থাকে, কানেকশন গুলোকে এজ বলা হয়। এটাই হচ্ছে গ্রাফের ডেফিনিশন, না? এটাই গ্রাফের ডেফিনিশন। আমরা তারপর অনেকগুলো সিম্পল গ্রাফ, মাল্টি গ্রাফ, তারপর লুপ কি, সুডো গ্রাফ, এরকম ছোটখাটো কয়েক ধরনের ক্যাটাগরি দেখেছি। কিন্তু মেন যে ক্যাটাগরিটা গ্রাফের ক্ষেত্রে হচ্ছে দুইটা। গ্রাফ দুই ধরনের, ডিরেক্টেড গ্রাফ আর একটা আনডিরেক্টেড গ্রাফ। ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমাদের এই যে রাস্তাটা থাকে বা এজটা থাকে, এখানে একটা অ্যারো থাকে, একটা অ্যারো থাকে। এই অ্যারোটা থাকার মানে কি? যে আমি এ থেকে বি এর দিকে এই অ্যারোটা আছে, এটার মানে হচ্ছে আমি এ থেকে বি এ যেতে পারবো, কিন্তু বি থেকে এতে আসতে পারবো না। বি থেকে এতে আসতে পারবো না। কিন্তু আমার যদি নর্মাল এরকম এজ থাকে, কোনো অ্যারো না থাকে, এর মানে কি? আমি এ থেকে বিতে যেতে পারবো, আবার বি থেকে এতে আসতে পারবো। ঠিক আছে, এটাই মেন ডিফারেন্স আমাদের ডিরেক্টেড গ্রাফ এবং আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে। এবং আমাদের কখনো যদি কোশ্চেন আসে যে গ্রাফ কত ধরনের, আমরা কি বলবো? গ্রাফ নরমালি দুই ধরনের, ডিরেক্টেড এবং আনডিরেক্টেড গ্রাফ। যদি আমাদের এক্সাম্পল দিতে বলে, তাহলে আমরা এরকম ছোট একটা ফিগার একে দেখাই দেবো যে ডিরেক্টেড গ্রাফ দেখতে এরকম, এবং আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কোনো ডিরেকশন থাকে না, এরকম একটা গ্রাফ। বুঝতে পারছি আমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর আমরা কি দেখলাম? আমরা এরকম ছোটখাটো কিছু দেখেছিলাম। মাল্টিপ্লিসিটি। মাল্টিপ্লিসিটি মানে কি ছিল? যে আমার দুইটা নোড দেওয়া আছে, দুইটা নোডের মাঝে কয়টা এজ আছে, এই জিনিসটাই ছিল হচ্ছে আমাদের মাল্টিপ্লিসিটি। এটা কঠিন কিছু না এবং অত ইম্পর্টেন্ট কিছু না। এখানে কিছু র্যান্ডম ডেফিনেশন আছে, আপনার র্যান্ডম ডেফিনেশন গুলো দেখবেন। ইনিশিয়াল ভার্টেক্স কি, টার্মিনাল ভার্টেক্স কি, এই জাস্ট ডেফিনেশন গুলো পড়ে দেখবেন। মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? ডেফিনেশন মুখস্থ করার পিছনে টাইম দেওয়া লাগবে না। তারপর এই স্লাইডটা, আমাদের যে 8 নাম্বার স্লাইডটা, এই স্লাইডটা অনেক ইম্পর্টেন্ট। এখানে আমরা অনেক কিছু নতুন টার্ম শিখেছিলাম। অ্যাডজেসেন্ট অথবা নেইবার, এই জিনিসটা দেখেছিলাম। ইনসিডেন্ট জিনিসটা দেখেছিলাম, ইনসিডেন্ট জিনিসটা আমরা দেখেছিলাম। তারপর আমরা কি দেখেছিলাম? নেইবারহুড, এই জিনিসটা আমরা দেখেছিলাম। তারপরে দেখেছিলাম ডিগ্রি। তাহলে আমরা আবার শুরু করি। অ্যাডজেসেন্ট জিনিসটা কি? অ্যাডজেসেন্ট জিনিসটা কি ছিল? এই যে মনে করেন এ একটা আমার নোড, এই নোডের সাথে এজ দিয়ে কোন কোন নোড কানেক্টেড আছে, এজ দিয়ে কোন কোন নোড কানেক্টেড আছে, ওগুলোই হচ্ছে তার কি অ্যাডজেসেন্ট নোড বা তার নেইবার বা তার প্রতিবেশী। এর নেইবার কি? বি এবং এফ, বি এবং এফ, তাই না? জি স্যার। জি স্যার। অ্যাডজেসেন্ট বলতে এই জিনিসটাই বোঝায়, আমরা সবগুলো নোডের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু বের করতে পারি। ইনসিডেন্টের ব্যাপারটা কি ছিল? ইনসিডেন্টের সম্পর্কটা হচ্ছে একটা নোডের সাথে একটা এজের, একটা নোডের সাথে যে এজটা কানেক্টেড থাকে ওগুলোকে তার ইনসিডেন্ট এজ বলে। এই যে এ নোডের সাথে কয়টা এজ কানেক্টেড? আমার দুইটা এজ কানেক্টেড, তো এই দুইটা এজ হচ্ছে তার ইনসিডেন্ট এজ। ঠিক আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল ডিগ্রি। ডিগ্রি সম্পর্কে আমি একটা খুব ছোট্ট ডেফিনেশন বলেছিলাম। ডিগ্রিটা কি? ডিগ্রিটা কি? টোটাল কয়টা এজ কানেক্টেড আছে? সংখ্যা স্যার। টোটাল কয়টা এজ কানেক্টেড আছে ওই সংখ্যাটা, এজ কাউন্ট। ডিগ্রি মানে হচ্ছে কি আমার এজ কাউন্ট। একটা নোডের সাথে টোটাল কয়টা এজ কানেক্টেড আছে ওই সংখ্যাটাই হচ্ছে কি আমার ডিগ্রি। এই জিনিসটা কিন্তু আমাদের সবাইকে পারতে হবে, ঠিক আছে? আমি আপনাদের বলে দিচ্ছি এটা সরাসরি, এটা একটা মানে কি বলবো, ওপেন, যে এটা আপনার পরীক্ষায় থাকবে, আপনার ফাইনালেও থাকবে। আপনার যদি ক্লাস টেস্ট হয়, ক্লাস টেস্টে যদি গ্রাফ সিলেবাস থাকে ওখানেও থাকবে, আপনার যদি কোনো অ্যাসাইনমেন্ট থাকে অ্যাসাইনমেন্টেও থাকবে, সব জায়গায় থাকবে। এই ডিগ্রি জিনিসটা এরকম ইম্পর্টেন্ট একটা জিনিস। তো দেখেন এর ক্ষেত্রে, এই যে নোড এ, এই নোড এর ক্ষেত্রে ডিগ্রি কত আমার? দেখেন দুইটা এজ কানেক্টেড আছে, তাই ডিগ্রি হচ্ছে 2। টু। বি এর সাথে কয়টা এজ কানেক্টেড? স্যার 4।
বি এর সাথে 4টা এজ কানেক্টেড, তাই ডিগ্রি হচ্ছে 4। সি এর ক্ষেত্রে 4 স্যার। সি এর ক্ষেত্রেও 4। ডি এর ক্ষেত্রে 1 1 স্যার। 1। ই এর ক্ষেত্রে 3 স্যার। এফ এর ক্ষেত্রে 4 4। জি এর ক্ষেত্রে 0 0। 0। আমাদের ডিগ্রি বের করা নিয়ে কারো কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। আমি কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ, এটা আমাদের কিন্তু থাকবেই এই জিনিসটা। আচ্ছা, পরে আরেকটা এক্সাম্পল ছিল আমাদের, এক্সাম্পলটা আপনারা দেখবেন। তারপর আমরা দুইটা থিওরাম দেখেছিলাম। ফার্স্ট থিওরামটা কি বলছিল আমাদের, যে আমাদের যত ডিগ্রি গুলো আছে, ডিগ্রি গুলো সবগুলো যদি আমরা যোগ করি, যতগুলো আমাদের ডিগ্রি আছে ডিগ্রি গুলো আমরা যদি যোগ করি, তাহলে যে সংখ্যাটা আসবে ওটা কি হবে, আমাদের যতগুলো এজ আছে তার 2 গুণ হবে, তার 2 গুণ হবে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের এখানে লেখা আছে। তো এই জিনিসটা আমাদের প্রুফ করতে যদি বলা থাকে, আমরা ফার্স্টে প্রুফ করতে বললে কিভাবে প্রুফ করব সেই জিনিসটাকে দেখি। আমাদের যদি প্রুফ করতে বলা থাকে, আমরা কখনোই মুখস্থ প্রুফ লিখবো না। আমাদের বলেছি আমি আগেও, আমাদের ডেফিনেশন আর প্রুফ মুখস্থ করা লাগবে না। আপনার যদি এরকম একটা থিওরাম দেওয়া থাকে এবং বলা হয় যে থিওরামটা প্রুফ করো, তাহলে আপনি কি করবেন, আপনি যে কোনো একটা আপনার পছন্দ মতো গ্রাফ নেবেন। ঠিক আছে, আপনি নিজ থেকে একটা গ্রাফ নেবেন, ওই গ্রাফের জন্য কয়টা এজ আছে সেই এজ গুলো কাউন্ট করবেন। এই গ্রাফের ক্ষেত্রে আমার এজ কয়টা আছে, এই গ্রাফে আমাদের এজ কয়টা আছে? 5টা স্যার। এগারোটা না 11টা স্যার, 11টা। এই গ্রাফে স্যার 11টা রাখতেছে তবে। আমাদের এখানে 11টা এজ আছে। হ্যাঁ, আমাদের এজ কাউন্ট বুঝতে হবে, আমাদের লুপটা একবারই কাউন্ট হয় এজ হিসেবে। হ্যাঁ, লুপটা এজ হিসেবে একবারই কাউন্ট হয়। ডিগ্রি হিসেবে কয়বার কাউন্ট হয়? ডাবল হবে মানে ডাবল কাউন্ট 2বার হয়। স্যার, 2বার। জি স্যার। ডিগ্রি 2বার কেন কাউন্ট হয়, এটা একটু আরেকটু সামনে গেলে আবার ক্লিয়ার হয়ে যাবে, যদি এখনো কারো যদি এটা নিয়ে সন্দেহ থাকে। তো দেখেন, আমরা যখন ফার্স্টে কি করব, একটা গ্রাফ আঁকার পর কয়টা এজ আছে সেই সংখ্যাটা বের করব, তারপর সবগুলো নোডের জন্য ডিগ্রি বের করব। এই যে দেখেন, সবগুলো নোডের জন্য কি করেছি আমরা, ডিগ্রি বের করেছি। তারপর ডিগ্রি গুলো যোগ করব। এই ডিগ্রি গুলো যোগ করে আমাদের কত এসেছিল, 22 এসেছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি যে ডিগ্রি সংখ্যা হচ্ছে কি, সবগুলো ডিগ্রির যোগফল আমাদের এজের 2 গুণ, আমাদের যতগুলো এজ আছে তার 2। ঠিক আছে, এই জি জিনিসটা স্যার। যদি একটা ছোট্ট ঈদে আমরা কনসিডার করি, এ আর বি এর ক্ষেত্রে, যে এ বি এই এজটা আছে এ আর বি এর মাঝে, এই এজটা একটা এজ, কিন্তু ডিগ্রি কাউন্ট করার সময় আমার 2বার কাউন্ট হয়, এ এর সাইড থেকে একবার এবং বি এর সাইড থেকে একবার। প্রত্যেকটা এজই আসলে আমার এভাবে 2বার করে কাউন্ট হয়। এটা ছিল আমাদের ফার্স্ট থিওরাম। সেকেন্ড থিওরাম আমাদের কি ছিল, সেকেন্ড থিওরামটা ওখানে এভাবে দেখার আগে আমরা জাস্ট এই এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবো, এক্সাম্পলটা আর এই জিনিসটা। এটা থেকে আমরা আরেকটা অ্যানালাইসিস দিছিলাম, যে আমাদের যে ডিগ্রি সংখ্যা থাকবে, ডিগ্রি সংখ্যার সবগুলো যোগফল কখনো বিজোড় সংখ্যা হতে পারবে না। এই কথাটা আমরা বলছিলাম, হ্যাঁ, গত ক্লাসেও বলছিলাম। কেন হতে পারবে না, একটু দেখেন চিন্তা করে, আমাদের ডিগ্রি গুলো সবগুলো যদি যোগ করি, এই সংখ্যাটা কি সবসময় জোড় সংখ্যা হবে না? 2 দ্বারা গুণ হচ্ছে। কারণ দেখেন, আমার জি এজটা 2 দ্বারা গুণ হচ্ছে, মানে যেই নাম্বারই থাকুক না কেন, আমার এজ যদি 5টা থাকে তাহলে আমার টোটাল ডিগ্রি হবে 10, এজ যদি আমার 6টা থাকে টোটাল ডিগ্রি হবে 12। সবসময় কি একটা জোড় সংখ্যাই হবে, সবসময় একটা জোড় সংখ্যা হবে না, জি স্যার। সবসময় একটা জোড় সংখ্যা হবে। তো যদি আমার এই সবগুলোর যোগফল জোড় সংখ্যা হতে হয় এবং মাঝে একটা বিজোড় সংখ্যা থাকে, তার মানে কি আরেকটা বিজোড় সংখ্যা থাকতে হবে, নাহলে তো জোড় হবে না। নাহলে কি জোড় হবে? না স্যার হবে না। আমার যদি আমি বলি যে আরেকটা যদি আমার এখানে বিজোড় সংখ্যা চলে আসে, তাহলে কি আমার আরেকটা বিজোড় সংখ্যা আসতে হবে না? মনে করেন এ যদি হয় আমার 3, এটা কি সম্ভব? এটা কি হওয়া সম্ভব? জি স্যার, সম্ভব না স্যার, সম্ভব না। না সম্ভব না। স্যার এটা যদি 4 আমার, হতে হবে না। হ্যাঁ, এটা 3টা আমাদের বেশি। 4 হতে হবে। আমার যদি 4 হতে হবে, মনে করো কোনো কারণে আমি ক্যালকুলেট করে দেখলাম 3 আসলো, তাহলে এর মানে কি, আমার এই সাইডে আমি যদি আরো ক্যালকুলেট করতে থাকি, আমার কি আসবে, আরেকটা বিজোড় সংখ্যা আসবে, মনে করো এটাও তখন আমার 5 আসবে। জি বুঝা গেছে? কারণ আমার এই যে বিজোড় সংখ্যাগুলো কি হতে হবে,
জোড় সংখ্যায় থাকতে হবে, বিজোড় সংখ্যাগুলো জোড় সংখ্যায় থাকতে হবে, নাহলে কি টোটাল যোগফল কি জোড় সংখ্যা হবে? বিজোড় স্যার। সংখ্যাগুলো যদি জোড় সংখ্যায় না থাকে, এই জিনিসটাই হচ্ছে আমাদের আসলে এই যে থিওরাম টু, that an undirected graph has an even number of vertices of odd degree, মানে odd ডিগ্রির ভার্টিস কেমন হতে হবে? জোড় সংখ্যায় থাকতে হবে। এখানে কয়টা আছে আমাদের? অড ডিগ্রির ভার্টিক্স কয়টা? ডি এবং সি। এখানে আছে কয়টা আমার? দুইটা, জোড় সংখ্যক আছে। বুঝতে পারছেন কি এই থিওরামটা? স্যার বুঝতে পারছি, কিন্তু ওই যে লেফট রাইট সাইড না, হ্যাঁ রাইট সাইড, স্যার রাইট সাইডে যে স্যার দুইটা কেন হইলো তাহলে? প্লাস আবার ডিগ্রি বি প্লাস আবার সামেশন ডিগ্রি বি প্লাস, এটা কি? এটা একটু মানে আচ্ছা, ওইটাই কি, মানে অড নাম্বারটাই স্যার এই যে জোড়া জোড়া আসবে যে এটাই আমি যোগ করলাম আর এই জায়গায় 2m দিয়ে দিলাম, এটা নাকি? এখানে ভি1 এবং ভি2 তে যেটা ভাগ করেছে, দেখেন ভি1 কে কি বলা হচ্ছে আমার? ইভেন ডিগ্রি। এটাকে জাস্ট ইভেন এবং অড দুইটাকে ভাগ করে দিই, ইভেন এবং অড দুইটাতে ভাগ করে দিচ্ছি, আর কিছু না। মানে আমার টোটাল এটা না সামেশন, টোটাল ডিগ্রি সবগুলো ভার্টিসের সামেশন, এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে দিই। ভি1 বড় ভি1 যেটা, ভি1টা হচ্ছে কি ইভেন ডিগ্রি এবং ভি2 হচ্ছে অড ডিগ্রি। ভি1 আচ্ছা এর স্যার মধ্যে বুঝতে পারছি স্যার, একটার ভিতরে ইভেন রাখবো আর একটার ভিতরে অড রাখবো, এই দুটো যোগ করলে অবশ্যই আমার জোড় সংখ্যা আসবে, এটাই। হ্যাঁ হ্যাঁ, একটাতে ইভেন জি স্যার গুলো রাখবো আর একটাতে অড গুলো রাখবো আর কি। জি স্যার বুঝতে পারছি। এই তো। স্যার এই আচ্ছা, থিওরাম গুলো থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে স্যার? থিওরামের প্রশ্ন যদি আসে তাহলে আসবে এই থিওরামটা প্রুফ করো। তখন আপনাকে কিভাবে প্রুফ করতে হবে? আপনি একটা র্যান্ডম গ্রাফ নিয়ে নেবেন, মনে করেন এরকম একটা গ্রাফ নিয়ে নেবেন নিজের পছন্দ মতো। গ্রাফটা নিয়ে তখন আপনি নিজের মতো প্রুফ করবেন। মনে করেন এই যে প্রুফটা যদি থাকে, তাহলে আপনি কিভাবে প্রুফ করবেন? যদি এই প্রুফটা থাকে, আপনি একটা গ্রাফ নেবেন, তারপরে সবগুলোর ডিগ্রি বের করবেন, সবগুলোর ডিগ্রি বের করবেন। তারপর আপনি বের করলেই দেখতে পাবে যে যদি আপনি ইভেন না এই যে বিজোড় সংখ্যক বের করে পান, তাহলে দেখবেন ওটা জোড় সংখ্যায় থাকবে। বিজোড় সংখ্যক যদি বের করেন দেখবেন ওটা জোড় সংখ্যায় থাকবে। বুঝা গেছে? বিজোড় সংখ্যক থাকলে তখন আপনি এই দুটাকে একটা সেটে রাখবেন। কোন সেটে রাখবেন? এই যে ভি2 এর জন্য ভি2 সেটে রাখবেন এবং বাকিগুলোকে কিসে রাখবেন? জি বাকিগুলোকে স্যার কোথায় বুঝতে রাখবেন? পারছি। ভি1 এ রাখবেন। স্যার স্যার আরেকটু বুঝান, আমি বুঝতে পারি নাই। ইভেন নাম্বার বুঝতে পারছি। আমাদের এই প্রুফটা কি? যে অড না অড ডিগ্রির যে ইগুলো থাকবে, পার্টিস গুলো থাকবে, এগুলো জোড় সংখ্যক থাকবে, তাই না? আমাদের থিওরাম তো এটা। আমার কি করতে হবে? এই যে ভি, এই যে ডিগ্রি সি এবং ডিগ্রি অফ ডি, এই দুইটাকে কি করবেন? আপনি একটা আলাদা সেটে রাখবেন। ঠিক আছে, এই দুটাকে একটা আলাদা সেটে রাখবেন, বাকিগুলোকে একটা আলাদা সেটে রাখবেন। বাকিগুলো তো জোড় সংখ্যা সব, তো বাকি জোড় সংখ্যাগুলোর যোগফল তো জোড় সংখ্যা হবে, মানে এটা তো। স্যার জোড় গুলো আমি এক সেটে রাখবো আর বেজোড় গুলো আলাদা? হ্যাঁ, জোড়গুলো এক সাইডে রাখবেন, বিজোড়গুলো আলাদা রাখবেন। বিজোড়গুলো এক সাইডে রাখার পর দেখতে পাবেন যে বিজোড়গুলো কয়টা আছে। হ্যাঁ, বিজোড়গুলো কাউন্ট করতে হবে, বিজোড়গুলো কয়টা আছে দেখবেন। একটাও দুইটা। একটাও একটাও থাকবে না, না হলে দুইটা থাকবে, না হলে চারটা থাকবে, না হলে ছয়টা থাকবে, সবসময় জোড় সংখ্যক থাকবে। ওটাই আপনাকে জাস্ট বলতে হবে যে আমরা দেখতে পাচ্ছি জোড় সংখ্যায় আছে, তার মানে কি আমাদের এই থিওরামটা প্রুফ, আর কিছুই না। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, এগুলো ছিল হচ্ছে আমাদের গত ক্লাসের পড়াশোনা। হ্যাঁ, গত ক্লাসে আমরা, আমার মনে হয় এতদূর পর্যন্ত আমরা পড়েছিলাম। এখন পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে নতুন টপিকে চলে আসি। আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করছিলাম, এখন আমরা এতক্ষণ যে ডিগ্রিটা দেখলাম আমরা কি ছিল আমাদের? আনডিরেক্টেড গ্রাফের জন্য। এখন আমরা ডিরেক্টেড গ্রাফের জন্য ডিগ্রিটা কেমন হয়ে থাকে এই জিনিসটা দেখব। ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমরা কি ছিলাম? একটা ডিরেকশন দেওয়া থাকে, একটা নোড থেকে একটা এজ বের হয় এবং আরেকটা নোডে সেটা প্রবেশ করে, তাই না? তো আমাদের এখানে ডিগ্রিটাও দুই ধরনের হয়ে থাকে, ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি। ইন ডিগ্রি কোনগুলো? নোডের মধ্যে যে এজ গুলো আসছে ওগুলো হচ্ছে কি আমার ইন ডিগ্রি, এবং নোড থেকে যে ডিগ্রি গুলো বের হচ্ছে সেগুলো কি আমার আউট ডিগ্রি। ডিগ্রি। ঠিক আছে, ইন ডিগ্রি গুলোকে আমরা ডিগ্রির উপর একটা মাইনাস সাইন দিয়ে লিখে থাকি এবং আউট ডিগ্রি গুলোকে ডিগ্রির উপর একটা প্লাস সাইন দিয়ে লিখে থাকি। এই দেখেন, একটা প্লাস সাইন দিয়ে লিখে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশন। তাহলে দেখেন,
আমরা এখন যদি ক্যালকুলেট করি এ নোড, নোড এর মধ্যে আমার কয়টা ডিগ্রি কয়টা এজ আসছে, ই থেকে একটা এজ আসছে এবং এ লুপের মাধ্যমে একটা এজ আসছে, তাই না? এ নোডটা Yes, এ নোডের মধ্যে কয়টা এজ আসছে, ই থেকে একটা এজ দুইটা আসছে স্যার এবং এ লুপের মাধ্যমে একটা আসছে, দুইটা। তাহলে এটার ইন ডিগ্রি কত হবে? টু 2। বি এর ক্ষেত্রে কত হবে দেখেন তো, এ থেকে একটা আসছে, সি থেকে একটা আসছে, তাহলে হবে 2। সি এর ক্ষেত্রে দেখেন, সি এর ক্ষেত্রে সি একটা লুপের মধ্যে একটা আসছে, আবার এ থেকে একটা আসছে, আবার ডি থেকে একটা আসছে, তাহলে এটা ইন ডিগ্রি কত হবে? 3 থ্রি ডি এর ক্ষেত্রে বলেন তো, ডি এর ক্ষেত্রে তাহলে কি হবে? ডি এর ক্ষেত্রে স্যার 1 আর 2 স্যার, টু স্যার টু 2 sir কেন 2? কারণ স্যার বি থেকে একটা আসছে আর একটা হচ্ছে স্যার ই থেকে একটা আসছে। বি থেকে আমার একটা আসছে এবং ই থেকে একটা আসছে, তাই ডি এর ক্ষেত্রে হবে আমার 2। ই এর 2 ক্ষেত্রে কত sir হবে? 3 ডি এর ক্ষেত্রে স্যার 3 স্যার। 3 sir ডি থেকে থেকে একটা ডি আসছে, থেকে ই নিজে একটা এ থেকে একটা আসছে, ডি থেকে আসছে, আবার ই থেকে আসছে, তাহলে ই এর ক্ষেত্রে আমার হলো 3টা। এফ এর ক্ষেত্রে কত? 0 জিরো স্যার। zero 0। ইন ডিগ্রি কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। হ্যাঁ জি স্যার। স্যার আমরা আউট ডিগ্রিটা দেখি, তারপর আমরা আবার এটাতে ব্যাক আসছি। হ্যাঁ, আউট ডিগ্রি আমি ফার্স্টে কয়েকটা দেখাই দিই, তারপরে বাকিগুলো আপনারা বলবেন। এ থেকে দেখেন, এ থেকে কয়টা এজ বাইরের দিকে যাচ্ছে, এ থেকে বি এর দিকে একটা যাচ্ছে, এ থেকে সি এর দিকে একটা যাচ্ছে, এ থেকে ই এর দিকে একটা আসছে, আবার ই থেকে এর দিকে একটা আসছে, তাহলে কয়টা হলো? তো 4টা। মানে কি স্যার, এর থেকে তো এর দিকেই আসতেছে, তাহলে এটা আমি আউট ডিগ্রি ধরবো কেন? হ্যাঁ স্যার, এটা 3 ডিগ্রি হওয়ার কথা না স্যার? দুইটাই হ্যাঁ, হবে এটা এখানে দুইটাই হবে। আমরা নর্মালি লুপকে কয়টা বলেছিলাম? দুইটা বলেছিলাম না আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে? দুইটা, জি স্যার, ডিগ্রিতে তো দুইটা। দুইটা হয়। তাহলে আমরা ইন ডিগ্রিতে একবার কাউন্ট করেছি, আর একবার আউট ডিগ্রিতে কাউন্ট করব। স্যার আমি বলি, মানে হচ্ছে যে যে কোনো লুপ থাকবে, ওই লুপকে আমি দুইবারই কাউন্ট করবো, যে আউট ডিগ্রি তো কাউন্ট করতে হবে আমাকে, আবার ইন ডিগ্রি তো আমাকে কাউন্ট করতে হবে, তাই না স্যার? হ্যাঁ, ঠিক আছে। আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমরা সরাসরি 2 লিখে দিতাম না, কিন্তু ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে ইন ডিগ্রিতে 1 এবং আউট ডিগ্রিতে 1, জি স্যার। টোটাল হয়ে গেল 2। এর ক্ষেত্রে হলো টোটাল কত? 4। বি এর ক্ষেত্রে কত তাহলে? আউট ডিগ্রি একটা 1, বি থেকে ডি এর দিকে যাচ্ছে। সি এর ক্ষেত্রে কয়টা? 2 স্যার। সি স্যার থেকে 2 বি এবং সি আর থেকে সির মধ্যে সি। ডি এর জন্য ডি এর জন্য স্যার 2, 2 কোথায় কোথায় যাচ্ছে? ডি থেকে সি, ডি থেকে ই স্যার। ডি থেকে সি এবং ডি থেকে ই। এর জন্য ই এর জন্য স্যার স্যার এর জন্য 3 3 স্যার। ই থেকে ই থেকে এ এবং ই থেকে ই ডি। থেকে ডি এফ এর জন্য 0 এফ এর জন্য 0। আমরা কি পারবো এই ডিগ্রিগুলো বের করতে? দেখতেছি একটা ফাঁকা থাকতেছে স্যার, এফ এর আদৌ কোনো কাজ আছে এখানে? কাজ না থাকলে ওটা তো গ্রাফের একটা অংশ, তাই না? তো ফাঁকা যে হয় এটা বোঝানোর জন্য, যদি আমার এরকম কোনো নোড থাকে যেটা কারোর সাথে এজ দিয়ে কানেক্টেড না, কিন্তু ওটা তো গ্রাফের একটা অংশ। স্যার আপনি না বলছিলেন ফাঁকা জিরোর ভিতরে অনেক তফাৎ আছে স্যার, তাহলে জিরো তো এটা, তাই না? এটা 0, এটা ফাঁকা না। আমরা কি ইন ডিগ্রি আউট ডিগ্রি জিনিসটা বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার আচ্ছা, এখন আমরা যদি ডিগ্রিগুলোর সাম বের করি, দেখেন কত আসে। কত আসে আমাদের? 4 6 7 8 স্যার মেবি 12। 12 আসে আমাদের। হ্যাঁ, সামেশন 12 আসে। আমরা যদি 12 ইন ডিগ্রিটা কাউন্ট করি, ইন ডিগ্রি কত আসে?
সেম স্যার স্যার 12ই আসে। 12ই আসে। সেম কেন 12 এসছে আমরা কি বুঝতে পেরেছি? ডিগ্রি দুইবার কাউন্ট হয় যার কারণে সেম আসছে। ডিগ্রি একটা এজ দুইবার কাউন্ট হচ্ছে, ইন ডিগ্রিতে একবার, আউট Out degree ডিগ্রিতে একবার, তাই সেম আসছে। আমার এজ কয়টা আছে গ্রাফে? 11টা থাকতেই হবে স্যার। হ্যাঁ, 12 24 না স্যার? ও 12 24 তো তাই না? তাহলে তো 12টা থাকার কথা। 12টায় আমার এজ আছে, 12টা এজ আছে। 12টা এজের জন্য প্রত্যেকটা এজের জন্য একবার ইন ডিগ্রি কাউন্ট হবে আর একবার আউট ডিগ্রি কাউন্ট হবে, ঠিক আছে না? জি স্যার 12টাই আসে। ঠিক আছে, আপনার পরীক্ষাতে কখনো যদি মনে করেন এরকম ডিগ্রি বের করতে দেওয়া থাকে, আপনি পরবর্তীতে জাস্ট এভাবে একটু ছোটখাটো চেক করে নিতে পারেন যে আপনি এজ গুলো একবার কাউন্ট করে নিলেন আর সবগুলো যোগফল বের করে দেখে নিলেন, তাহলে দেখতে পারবেন যে আপনি কোনটা মিস করছেন কিনা। স্যার একটা কথা বলি, হ্যাঁ বলেন। এজটা এজটা কিভাবে কাউন্ট করবে এখনো ভালো করে বুঝতে পারতেছি না। কোনটা এজ কিভাবে কাউন্ট করবো? এজ কাউন্ট করবেন? এজ গুলো জাস্ট কয়টা এজ আছে দেখবেন, একটা গ্রাফের মধ্যে কয়টা এজ আছে। মানে এ থেকে বি এটা একটা এজ, তারপর এ থেকে বি একটা এজ, এ থেকে সি একটা এজ, বি থেকে এই যে সি থেকে বি একটা এজ, তাই না? লুপ গুলো একটা এজ, জি স্যার বুঝতে পারছি। সবগুলো জাস্ট আপনি কাউন্ট করবেন কয়টা এজ আছে। ঠিক আছে, এটাই আমাদের একটা থিওরাম রিলেটেড গ্রাফের ক্ষেত্রে, যে আমাদের কি হয়ে থাকে, যে আউট ডিগ্রি গুলোর সাম এবং ইন ডিগ্রি গুলোর সাম কি হয়ে থাকে, সেম হয়ে থাকে, এবং ওটা আবার কিছু এজের সমান হয়ে থাকে। ঠিক আছে, এজের সমান হয়ে থাকে। এটাও যদি আমাদের প্রুফ আসে, আমরা কি করব, একটা রিলেটেড গ্রাফ, এরকম গ্রাফ অথবা ছোট একটা গ্রাফ আপনার যেরকম পছন্দ, এঁকে আপনি জাস্ট এক্সাম্পলের মাধ্যমে প্রুফ করে দিবেন। আপনার কথায় লিখায় প্রুফ করার দরকার নেই, এই জিনিসটা মুখস্থ প্রুফ লেখার দরকার নেই। সবাই ক্লিয়ার? স্যার হ্যাঁ। মানে কি এই যে থিওরিয়াম 1 2 3 এরকম কি আসবে, ক্রমিক নাম্বার না আসবে না 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 না, তাহলে? আপনাকে এই কথাটা লেখা থাকবে, এরকম ভাবে কথায় লেখা থাকবে এই জিনিসটা, যে রিলেটেড গ্রাফের ক্ষেত্রে ইন ডিগ্রি এবং আউট ডিগ্রির সাম সেম হয়, জিনিসটা প্রুফ করে দেখো। ও আচ্ছা ঠিক আছে স্যার, পরীক্ষার হলে তো একটু জিজ্ঞাসা করলে বলেই দিবেন তাই না স্যার? কোনটা আপনাদের আসছে তো এটা বলবেন না? এটা তো হ্যাঁ, অফলাইন পরীক্ষা, অফলাইন পরীক্ষাতে তো এগুলো থাকবে না, জিজ্ঞেস করার করে থাকবে না। মানে কি অফলাইনে আমি কোন টিচারের কোশ্চেন সম্পর্কে কিছু বলতে পারবো না? না বলতে পারবেন, কিন্তু এত ছোটখাটো বিষয় কি বলতে পারবেন আপনার মনে হয়? পরীক্ষা হলে আচ্ছা কোশ্চেনে আপনি কি ধরনের হচ্ছে, যে আপনার মনে হচ্ছে যে কোশ্চেনের আপনি একটা জিনিস মানে লিখা বুঝতেছেন না, বা কোশ্চেনে মনে হচ্ছে যে আপনার ভুল আছে, এই ধরনের কথা বলে নর্মালি। পরীক্ষাতে তো ও, আর নর্মালি জাস্ট আমি এটা বুঝতে পারতেছি না, প্রবলেমটা বুঝাই দেন, এটা তো আর বলা যায় না। ঠিক আছে। আর আর পরীক্ষার এখানে হলে যে তো যে পরীক্ষা নেয় সে তো গার্ড থাকে না, তাই না? অন্য টিচার গার্ড থেকে হতে পারে, অন্য ডিপার্টমেন্টের টিচার গার্ড আছে। হ্যাঁ যারা- ঠিক, জি স্যার বুঝতে পারছি। আর এখানে জি সমান ভি কমা ই লেখা আছে স্যার, এখানে ভি এবং ই দিয়ে কি বোঝানো হচ্ছে স্যার? একটু ভাবেন, ভেবে পান কিনা দেখুন, ফি এবং ই দ্বারা কি বোঝানো হচ্ছে, ই দ্বারা কি বোঝানো হচ্ছে, এটা তো খুব ইজিলি বোঝা হচ্ছে, ই দ্বারা কি বোঝানো হচ্ছে। গ্রাফের কি এডস থাকে, গ্রাফের কি থাকে? এডস বোঝানো হয় আর বি দ্বারা ভার্টেক্স আর বোঝানো হয়। ভি দ্বারা ভার্টেক্স, ভি দ্বারা ভার্টেক্স এবং ই দ্বারা এজ বোঝানো হয়। একটা গ্রাফ এই যে জি ইকুয়াল টু, জি হচ্ছে গ্রাফ, গ্রাফ ইকুয়াল টু ভি কমা ই। ঠিক আছে, একটা গ্রাফের এটাই ডেফিনেশন। আচ্ছা, আমরা চলে যাই, আমরা এখন দুইটা ছোট ছোট গ্রাফ দেখি। হ্যাঁ, ছোট ইম্পর্টেন্ট গ্রাফ দেখি, এটাও গ্রাফের ক্যাটাগরির মধ্যেই পড়ে, কিন্তু অত না, মানে ডিরেক্টেড আনডিরেক্টেড এর মতো না, ছোট ছোট এগুলো ক্যাটাগরি। দেখি এটা আমরা, ফার্স্টের গ্রাফটা হচ্ছে আমাদের কি, কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফ, গ্রাফটার ডেফিনেশন দেখার আগে আমরা ফিগার গুলো একটু দেখি। গ্রাফের কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে আমাদের বিভিন্ন নোড সাইজের জন্য, এক্সাম্পল গুলো আমরা দেখি। 3 থেকে আমরা দেখি, 3 এর ক্ষেত্রে দেখেন তো, আমাদের তিনটা নোড আছে, তিনটা নোডের সাথে তিনটা নোড কানেক্টেড না একটা এজ দিয়ে। মনে করেন এটা যদি এ হয়, এটা বি হয় এবং এটা সি হয়, আমি এ থেকে বিতে যেতে পারছি, এ থেকে সিতে যেতে পারছি, আবার বি থেকে সিতে যেতে পারছি। চারটার ক্ষেত্রে খেয়াল করেন, এটা যদি এ, এটা যদি বি এবং এটা সি এবং এটা ডি হয়, তাহলে এ থেকে আমি বি, সি, ডি তিনটাতেই একটা এজের মাধ্যমে যেতে পারছি না?
জি স্যার। জি স্যার। তারপর এই নোডটা দেখেন, এই নোডটা থেকে বাকি যে 4টা নোড আছে, বাকি 4টা নোডে আমি ডাইরেক্ট যেতে পারছি না একটা এজের মাধ্যমে। এই যে 1টা 2টা, দেখেন জি স্যার। এই শুধু এই নোড না, সবগুলো নোডের জন্য ট্রু, এই নোডের জন্য ট্রু, এই নোডের জন্য বাকি 4টা নোডেও কিন্তু আমি শুধুমাত্র একটা এজ দিয়ে যেতে পারছি। সেম এই গ্রাফের ক্ষেত্রেও কিন্তু সেম, এই নোডের জন্য বাকি 5টা গ্রাফে আমি বাকি 5টা নোডে আমি একটা করে এজের মাধ্যমে যেতে পারছি। এইরকম গ্রাফকে আমার কমপ্লিট গ্রাফ বলা হয়ে থাকে, যেখানে ইচ পেয়ার মানে দুইটা পেয়ারের মাঝে যে কোনো দুইটা নোড আপনি ধরবেন, এদের মাঝে আমি ডাইরেক্ট একটা এজ দিয়ে যেতে পারবো। এমন কোনো গ্রাফ থাকবে না যেখানে আমি দুইটা নোডের মাঝে একটা এজ দিয়ে যেতে পারবো না। গ্রাফটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আমি Complete. দেখি এটা হচ্ছে আমাদের কমপ্লিট গ্রাফ। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, থামেন আমি জাস্ট আনডিরেক্টেড গ্রাফ একটা বের করি, এখানে নিচে আছে। মনে করেন এই গ্রাফটা, এ থেকে আমি সি তে কি আমি একটা এজ দিয়ে যেতে পারবো? না স্যার। যেতে পারবো না। তাহলে কি এটা আমার কমপ্লিট গ্রাফ হবে না। বুঝতে গেছে? এ থেকে বি তে যেতে পারবো, এ থেকে আমি ডি তে যেতে পারবো, এ থেকে ই তে যেতে পারবো, কিন্তু এ থেকে যেহেতু আমি সি তে যেতে পারছি না শুধুমাত্র একটা এজ দিয়ে, আমি কিন্তু যেতে পারবো, এ থেকে বি তে যেতে পারবো, বি থেকে সি তে যেতে পারবো, এটা সমস্যা না, কিন্তু একটা মাত্র এজ দিয়ে যেতে পারছি না, এজন্য এটাকে কি কমপ্লিট গ্রাফ স্যার এই যে বলা হয়। বি এর ক্ষেত্রে চিন্তা করলে স্যার, স্যার হ্যাঁ, বি এর ক্ষেত্রে চিন্তা করলে ঠিক আছে, কিন্তু বললাম তো সবগুলোর জন্য সত্য হতে হবে। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। হ্যাঁ, আমার স্যার, সবগুলো নোট। হ্যাঁ বলেন। স্যার আমি বলতেছি যে একটা নোটের থেকে একটা যে কোনো একটা নোট মিসিং থাকলে আমি এটা বলে দেবো এটা কমপ্লিট গ্রাফ না। না, হ্যাঁ সবগুলোর জন্য সত্য হতে হবে, যে কোনো একটার ক্ষেত্রে যদি সত্য না হয় তাহলে বলে দিবেন এটা আমার কমপ্লিট গ্রাফ না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা চলে আসি সাইকেলে। কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে খেয়াল করেন, কমপ্লিট গ্রাফকে কে এন দ্বারা ডিনোট করা হয়, কে এন দ্বারা। হ্যাঁ, কে, এই যে কমপ্লিটে তো কে নাই, তাও কেন কে আসলো? এই যে পরে আমাদের সাইকেল আছে, সাইকেলকে সি এন দ্বারা প্রকাশ করা হয়। এন কি? এন হচ্ছে আমার কতগুলো ভার্টেক্স বা কতগুলো আমার নোড থাকবে, কতগুলো আমাদের ভার্টেক্স বা কতগুলো নোড থাকবে এটা বোঝায়। ঠিক আছে, এই যে কে এন কতগুলো নোড অথবা আমাদের কতগুলো ভার্টেক্স থাকবে। সাইকেলে চলে আসি। সাইকেল নিয়ে হয়তো ফার্স্ট ক্লাসে লুপ পড়ানোর সময় একবার বলেছিলাম। স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলেন। স্যার নেক্সট ক্লাসে তো আপনি বলছিলেন যে এই এই ইয়া কি জানি নোটস আর ডিগ্রি সেম না। নোটস এন্ড ডিগ্রি সেম না, বুঝিনি আমি কথা। নোট আর ভার্টেক্স সেম। তো নোট, জি স্যার বুঝতে পারছি। সরি স্যার। দেখেন আমরা সাইকেল দেখি, হ্যাঁ, লুপ এবং সাইকেলের মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স আছে। লুপ ছোট নয়, যে দেখলেই বোঝা যায়। লুপের ফিগারটা করে এ থেকে এতে আসা যায়, এটা কি আমার লুপ, এটা হচ্ছে আমার কি লুপ। ঠিক আছে, কিন্তু এ থেকে আমি বিতে গেলাম, দেখেন এ থেকে বিতে যেতে পারছি, বি থেকে আবার ডিতে যেতে পারছি, ডি থেকে আবার আমি ইতে যেতে পারছি, ই থেকে আবার আমি এতে ফেরত আসতে পারছি, তাই না? এ জি থেকে স্যার। বি, ডি, আবার ই, তারপর আবার এ। এটাই হচ্ছে আমার একটা সাইকেল, এটা হচ্ছে আমার একটা সাইকেল। আবার এখানে দেখেন বি থেকে আমি ডিতে যেতে পারছি, ডি থেকে আমি সিতে যেতে পারছি, সি থেকে আবার বিতে ব্যাক আসতে পারছি। এটা হচ্ছে জি আমার কি স্যার। একটা স্যার সাইকেল। স্যার এটাকে তো লুপও বলতে পারি তাই না স্যার? না, এটাকে আমরা লুপ বলতে পারি না। লুপ হবে কোনটা? ওই নোড থেকে যদি ওই নোডেই ডাইরেক্ট ব্যাক আসা যায় একটা এজ দিয়ে, সেটা হচ্ছে কি আমাদের লুপ। Loop. কিন্তু অনেকগুলো নোড যদি ঘুরে আসি আমরা, সেটা হবে আমাদের সাইকেল। ঠিক আছে। আর নর্মালি লুপের নর্মাল যদি সাধারণভাবে জাস্ট মানে আমাদের এই পড়াশোনার মধ্যে না হয়, লুপ কথাটা বলতেই বোঝায় হচ্ছে কি একই কাজ বারবার করা, মানে একই নোডের মাঝে বারবার আসে। ঠিক আছে, জি স্যার। তো লুপ এবং সাইকেল এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি সবাই?
জি স্যার। এই জিনিসগুলো আমাদের পরীক্ষাতে মনে করেন ডেফিনেশন আকারে আসবে না যে আপনি লুপ কি বা সাইকেল কি এই ধরনের জিনিস, কিন্তু আমাদের স্যার পরবর্তীতে আরেকটা বার বলবেন সাইকেল লুপের ক্ষেত্রে হচ্ছে লুপ আমার একটা নোড থেকে ওই নোডেই ফেরত আসবে, কিন্তু সাইকেলের ক্ষেত্রে কি হবে, অনেকগুলো নোড ঘুরে এসে আবার ওই নোডে ফেরত আসবে। মনে করেন এই নোডটার কথা চিন্তা করেন, এই নোড এদিক দিয়ে ঘুরে এসে আবার এখানে আসতে পারে, অথবা এদিক দিয়ে ঘুরে এসে এখানে আসতে পারে। অনেকগুলো নোড ঘুরে যদি আবার সেম নোডের কাছে ব্যাক আসে, সেটাকে কি বলবে, সাইকেল বলবে। সাইকেল। স্যার অনেকগুলো বলতে কি কমে 3টি হইতে হবে? বুঝি নাই। মানে বললেন না যে সাইকেল হইতে হইলে অনেকগুলো নোট ঘুরে আসতে হবে, হ্যাঁ। তাহলে যে 3টি নোট ঘুরে আসতে হবে কমপক্ষে। মানে সর্বনিম্ন বলতেছে, কারণ এ 3 তো কমে আর সর্বনিম্ন। যাওয়া সম্ভব না। এই দেখেন তিনটা, এটা n গ্রেটার দেন ইকুয়াল টু 3 বলেছে, কারণ হচ্ছে দেখেন এই যে তিনটা নোট দিয়ে সম্ভব, দুইটা নোট দিলে কি সম্ভব, দুইটা নোট দিলে নতুন না। নোট দিলে কি ফেরত আসা সম্ভব, না কোন একটা লুপ হচ্ছে না আসলে, ঠিক আছে। স্যার কমপক্ষে 3টা নোট লাগবেই, হ্যাঁ, তিনটা নোট না লাগলে কি সাইকেল হবে, দেখেন 3টা বা এর চেয়ে অধিক। হ্যাঁ 3 বা 3-এর চেয়ে বড়, 3 বা 4 বড়, এই যে দেখেন 6 ঘুরে আসা সম্ভব, কিন্তু 3-এর চেয়ে ছোট হলে কি মানে লুপ হবে, দেখেন দুইটা নোট খালি চিন্তা করেন, মনে করেন উপরের টুকু নাই, তাহলে কি সম্ভব, না না স্যার। সম্ভব না। ঠিক আছে, এই জিনিসগুলো আমি বললাম, এই জিনিসগুলো আমাদের সরাসরি ডেফিনেশন আকারে বা এভাবে আসবে না, হ্যাঁ, কিন্তু আমাদের পরবর্তীতে অনেক জায়গায় বলা হবে যে এটার মধ্যে সাইকেল আছে কিনা বা এটার মধ্যে কমপ্লিট গ্রাফ আছে কিনা, ঠিক আছে, এটার মধ্যে সাইকেল থাকলে এই কাজটা করা যাবে অথবা সাইকেল থাকলে এই কাজটা করা যাবে না, মানে এভাবে এই জিনিসগুলো ইউজ হয়, বুঝা গেছে, তখন আমরা যেন সহজেই ধরতে পারি যে আসলে সাইকেল বলতে কি বোঝাচ্ছে। আচ্ছা, এটা গেল। তারপরে আসে আমাদের হাইপার কিউব, ইন ডাইমেনশনাল হাইপার কিউব, যেটার সাথে এটা খুবই একটা সহজ জিনিস, এটার সাথে আমাদের এই যে আমরা কলেজ লেভেলে আইসিটি পড়ে এসেছি না, আইসিটি 3rd চ্যাপ্টার, যেখানে আমাদের বাইনারি নাম্বার ছিল, বাইনারি টু ডেসিমাল কনভার্সন ছিল না, জি স্যার পড়ে আসছি। জি স্যার। ওই জিনিসটা সম্পর্কে আছে, আমরা ওটা একটু জাস্ট রিভাইজ করি। হ্যাঁ, দেখেন আমাদের যখন এই যে এগুলোকে কি বলে, বিট বলা হয়, 0 এবং 1 কি বলা হয়, বিট। এখানে আমার কয়টা আছে, একটা বিট আছে, এখানে কয়টা আছে, দুইটা, এগুলোতে কয়টা আছে, 3টা বিট আছে। আমার যদি বিট থাকে একটাই, তাহলে আমি কয় ধরনের নাম্বার রিপ্রেজেন্ট করতে পারি, আমার যদি বিট থাকে একটাই, এক ধরনের স্যার। স্যার বিটটা আবার একটু বলেন স্যার, বিটটা বুঝি নাই। এই যেখানে দেখেন কয়টা আছে, 0 একটাই আছে না, বা 1 একটাই আছে, তো এটা হচ্ছে বিট একটাই আছে, এখানে কয়টা আছে, দুইটা, এখানে আছে 3টা, কয়টা 0 এবং 1 কয়টা আছে, এগুলোই হচ্ছে বিট নাম্বার, তাই না, এগুলোই বিট। ওকে স্যার, বুঝতে পারছি। আমি বলছি এখন যে আমার বিট যদি থাকে একটা, তাহলে আমি কয় ধরনের নাম্বার রিপ্রেজেন্ট করতে পারবো, এক ধরনের স্যার। স্যার এক ধরনের। স্যার এক ধরনের। না আমি 2 ধরনের নাম্বার রিপ্রেজেন্ট করতে পারবো। বিট যদি থাকে আমার একটাই, একটা বিট কি হতে পারে, 0 হতে পারে অথবা 1 হতে পারে, 1 Zero- হতে পারে। আচ্ছা বুঝতে পারছি। অন হতে পারে। আমার যদি বিট থেকে দুইটা, তাহলে আমি কয় ধরনের নাম্বার রিপ্রেজেন্ট করতে পারবো, স্যার 4। 4 ধরনের। 4টা, 0 0 0 1 1 0 1 1। বিট যদি থাকে আমার 3টা, তাহলে কয় ধরনের হবে, 8টা। 8টা স্যার। 8 ধরনের হবে, এখানে 8 ধরনের আছে, ঠিক আছে। এই জিনিসটা একটা সূত্রের মাধ্যমে আমরা পেয়ে থাকি কি, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n এর মাধ্যমে আমরা পেয়ে থাকি, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার 3 মানে 8। যদি আমাদের ই থাকতো, 4টা বিট থাকতো, 2 টু দি পাওয়ার 4 মানে 16, আমরা 16 ধরনের নাম্বার রিপ্রেজেন্ট করতে পারতাম, বুঝা গেছে। এগুলো ডাইমেনশনাল হয় কেন, 2 ডাইমেনশনাল? হ্যাঁ, জয়টা বিট তয় ডাইমেনশনাল আর কি আসবে। স্যার স্যার আমি এটা যদি বুঝতে পারছি। স্যার একটা কোশ্চেন করি স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি যদি এখানে n এর মান n এর ভ্যালু যদি 0 দেই, তাহলে তো স্যার আমার 1 আসে, কিন্তু এটা তো স্যার কোনো লজিক হয় না। না, লজিকে পয়েন্ট না এটা। আপনার যদি কোনো বিট না থাকে, আপনি কি কোনো কিছু রিপ্রেজেন্ট করতে পারবেন? জি না, সেটাই স্যার, সেটাই বুঝতে পারছি। আচ্ছা দেখেন,
যতটুকু দেখলাম আমরা আবার আরেকটা জিনিস দেখি, জিরো বাইনারি এবং ডেসিমেল কনভার্সনের ব্যাপারটা দেখি। 0 দ্বারা 0 বোঝায়, 1 দ্বারা 1 বোঝায়, এটা তো কঠিন কিছু না। 0 0 দ্বারা কি বোঝায়? 0 বোঝায়। 0 1 দ্বারা 1 বোঝায়। 1 0 দ্বারা কি বোঝায়? 10 10 1 দ্বারা বোঝায়। 1 বোঝায়। স্যার 1 বোঝায়। 0 1 দ্বারা কিন্তু 1 বোঝায়, হ্যাঁ। 1 0 দ্বারা আমার 2 বোঝায়। 2 1 বোঝায়। 0 দ্বারা 2 বোঝায়। 2 1 1 দ্বারা বোঝায় 1 1 দ্বারা কি 3 বোঝায়? 3 বোঝায়। 3 ঠিক আছে, আমরা কি বললাম? 4 ধরনের নাম্বার পসিবল। 4 ধরনের নাম্বার কি হয়ে থাকে? 0 1 2 3। সবসময় কি হয়? 0 থেকে কাউন্টিং শুরু হয়, হ্যাঁ, এটা মাথায় রাখতে। আমাদের কম্পিউটার সায়েন্সের সবকিছু নাম্বারিং 0 থেকে শুরু হয়। এখানে আছে আমার 8টা। এই 0 0 0 দ্বারা কি বোঝাচ্ছে? 0 বোঝায় স্যার। 0 0 0 0 1 দ্বারা 1 3 বোঝায়। 1 0 1 0 দ্বারা 2 2 0 1 1 দ্বারা 3 3 1 0 0 দ্বারা 4 4 4 1 0 1 দ্বারা 5 5 5 1 1 0 দ্বারা 6 6 1 1 1 দ্বারা 7 7 0 থেকে 7, 8টা নাম্বার। ঠিক আছে, এখন অনেকের মাথায় হয়তো কোশ্চেন আসতে পারে যে এটা কেন 7 হলো, এটা কেন 6 হলো, এই কোশ্চেন কি আছে? জি স্যার, কোশ্চেন আছে তো। না স্যার হলো স্যার, না আছে স্যার। সমস্যা জি নেই, স্যার আমি বলে আছে দিচ্ছি, এগুলো মানে সমস্যা নেই, আমি দেখাই দেব। এই যে দেখেন, এগুলো কিন্তু হওয়ার একটা লজিক্যাল রিজন আছে। আমরা বাইনারি থেকে ডেসিমাল যে কনভার্সন করতাম, এই কনভার্সনের একটা নিয়ম আছে। কনভার্সনের রুলসটা কি? আমাদের একটা ইকুয়েশনের মতো আছে। ইকুয়েশনটা কারো মনে আছে? জি স্যার আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, আমি একটু থামেন, আমার মাউসটাতে টাইপ করে দিই আমি। ডেসিমাল নাম্বারটা কি হবে? হ্যাঁ, ডেসিমাল নাম্বারটা কি হবে? আমাদের 1 1 1 মনে করেন, এটাকে আমরা কনভার্ট করতে চাচ্ছি, তাই না? ব্র্যাকেটে লিখি 1 1 1। এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করতে চাচ্ছি। আমরা কিভাবে করতে পারি? স্যার বক্সের মাধ্যমে বক্সের মাধ্যমে না, আমাদের একটা সূত্রের মতো আছে। সূত্রটা কি? হ্যাঁ, স্যার হ্যাঁ, বুঝতে পারছি। স্যার 1 2 3 আছে এটা। জি স্যার, এগুলা বুঝতে পারছি স্যার। ঠিক আছে, আমি তাও করে দিই। ঠিক আছে, অনেকের হয়তো সমস্যা আছে, অনেকে হয়তো স্যার করে দেন, তাও ক্যালকুলেটরও করা যায় এগুলো স্যার। ক্যালকুলেট তো করা যায়, কিন্তু সব সময় তো আপনার হাতে ক্যালকুলেশন থাকবে না। প্রসেসটা আমাদের জেনে রাখা দরকার। আমাদের কি করতে হয়? রাইট সাইড থেকে শুরু করতে হয়, হ্যাঁ, a1টা দিয়ে। a1 এর সাথে আমি মাল্টিপ্লাই করব 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 a1 এর সাথে। তারপর এটার সাথে কি যোগ হবে? আমার a1 এর সাথে এখন আমার যোগ হবে 1 মাল্টিপ্লাইড বাই 2 টু দি পাওয়ার কত হবে? 1 হবে স্যার। টু দি পাওয়ার 1 হবে। তারপরে a1 এর পাওয়ারটা যোগ হবে। a1 এর সাথে কত মাল্টিপ্লাইড হবে? 2 টু দি পাওয়ার 2 to the power 2 থামেন একটু, আমার এটা অন হয় না কেন? এক মিনিট। 2 টু দি পাওয়ার 2। এটাই হচ্ছে আমাদের সূত্রটা, হ্যাঁ। এটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কি আসবে? আমাদের 7 চলে আসবে। এই যে দেখেন, এটা 4 হুম। প্লাস 2 প্লাস 1, 4 প্লাস 2 প্লাস 1 6। আমরা যদি 110টা করতে চাই তাহলে 110, আর এই যে এটার সাথে 0 এর সাথে 2 টু দি পাওয়ার 0 মাল্টিপ্লাইড হবে। তাহলে 4 প্লাস 2 মানে আসে কত? 6, তাই না? আমার যদি থাকে 101 থাকে তাহলে কি হবে? a1 এর সাথে এটা ঠিক আছে, এই জায়গাতে আমার হয়ে যাবে 0 এবং এটা হয়ে যাবে আমার 1। তাহলে এটা কত? আমার 4 প্লাস 0 প্লাস 1 5। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে আমাদের সবার মুখস্থ হয়ে যাবে, হ্যাঁ। এতবার আমরা বাইনারি জিনিসপাতি ইউজ করবো, যে এই যে 8টা নাম্বার বা 16টা নাম্বার, 16 পর্যন্ত সবার নরমালি মুখস্থ থাকে। এই জিনিসটা কি সবাই ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। স্যার আরেকটা ওয়ে আছে না জি যে স্যার আর কি হয়ে আছে? মানে স্যার আমরা এই জায়গায় বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করবো, তাই না স্যার? বাইনারি থেকে ডেসিমাল কনভার্ট করতে হবে না আর কি, মানে বাইনারি নাম্বারটা দেখে যেন আমরা চিনতে পারি আসলে যে কোন নাম্বারটা বোঝাচ্ছে, আর কিছু না, হ্যাঁ। কনভার্সন করার ম্যাথটা তো আমাদের আসবে না এরকম, জাস্ট দেখে জি, যেন আমরা বুঝতে পারি যে এটা বলতে আসলে এই নাম্বারটাই বোঝাচ্ছে। জি স্যার। কারণ অনেক সময় বাইনারিতেই লেখা হবে জিনিসপত্র। আচ্ছা। আচ্ছা,
তো গেল, এই জিনিসটা অনেক সহজ জিনিস একটা, হ্যাঁ, জাস্ট আমাদের হাইপার কিউব থাকলে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এটাই আসলে এখানে দেখাইছে। আমরা চলে যাই আরেকটা ইম্পর্টেন্ট টপিকে, এটাই আমাদের আজকের লাস্ট টপিক আজকে, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। আমরা যে গ্রাফটা শিখেছি, যে গ্রাফের যে আমাদের ফিগারটা আছে, এই ফিগারটা আমাদের কাছে বোঝা ইজি, হ্যাঁ, আমাদের কাছে বোঝা ইজি। মনে করেন আমি যদি বলি বি এবং সি এর মাঝে কি কোনো এজ আছে, আপনি গ্রাফ দেখে বলতে পারবেন যে না, কোনো আমার এজ নাই। কিন্তু কম্পিউটার কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে না, কম্পিউটার কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে না। কম্পিউটারকে আমাদের এই গ্রাফটা কম্পিউটার যে ভাষা বুঝে ওই ভাষায় বোঝাতে হবে। তো কম্পিউটার দুইটা জিনিস আসলে বোঝে, একটা হচ্ছে কি অ্যাডজেসেন্সি 0 লিস্ট, 1 হ্যাঁ 0 1 এটা তো বোঝে, কিন্তু 0 1 এর আগে আমরা প্রোগ্রামিং এসে যেভাবে লিখে থাকি ওটা হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট, আর একটা হচ্ছে আমাদের অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। এই দুইটা উপায়ে আমরা কি করতে পারি, এই গ্রাফটাকে আমাদের কম্পিউটারের কাছে রিপ্রেজেন্ট করতে পারি। কম্পিউটারের কাছে কোথায় রিপ্রেজেন্ট করব, আমরা যখন প্রোগ্রামিং শুরু করব, নেক্সট সেমিস্টারেই আছে আপনাদের, প্রোগ্রামিং শুরু করব, তখন আমরা এই গ্রাফটাকে যদি আমাদের লিখতে বলে যে গ্রাফটা আমাদের কোডে বা প্রোগ্রামে লিখো, তখন আমরা এই লিস্ট অথবা ম্যাট্রিক্স এর মাধ্যমে লিখে থাকি। কথাটা কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, লিস্ট অথবা ম্যাট্রিক্সের মাধ্যমে লিখে থাকি। তাহলে এই গ্রাফটা থেকে কিভাবে আমরা এই লিস্টটা বানাতে পারি এবং ম্যাট্রিক্সটা বানাতে পারি, সেই জিনিসটা আমাদের শিখতে হবে। আমরা দেখি কিভাবে জিনিসটা বানাতে পারি। সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন, হ্যাঁ, জিনিসটা সহজ অনেক এবং সাথে সাথে অনেক ইম্পর্টেন্ট। ফার্স্টে কি করব, আমাদের যতগুলো নোড আছে, নোডগুলো বা ভার্টেক্স গুলো সিরিয়ালি লিখে ফেলবো। ভার্টেক্স এ বি সি ডি, 5টা ভার্টেক্স আছে, সেম লিখে ফেললাম। সেম নাম, যে নাম থাকবে এবিসিডি থাকলে এবিসিডি, এক্স ওয়াই জেড থাকলে এক্স ওয়াই জেড, 1 2 3 থাকলে 1 2 3। তারপরে আমরা দেখব এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স কে কে। অ্যাডজাসেন্ট মানে কি ছিল, নেইবার বা প্রতিবেশীগুলো। প্রতিবেশী এর নেইবার কে কে, বি বিসিই। বিসিই, দেখেন বিসিই লিখে ফেলছি। আপনি কোনটা আগে লিখলেন বা পরে লিখলেন এটা ম্যাটার করে না, তাই না? তিনজনই কানেক্টেড, কে আগে কানেক্টেড পরে কানেক্টেড এরকম কিছু নাই। বি এর সাথে কে কানেক্টেড, এ এ কানেক্টেড। সি এর সাথে এ, ADE ডি এর ক্ষেত্রে ই ই আর সি, ই এর ক্ষেত্রে এ সি ডি। CD. এই যে জিনিসটা লিখলাম, এটাই হয়ে গেল কি আমাদের অ্যাডজেসেন্সি লিস্ট। আবার যদি আমাদের উল্টো ভাবে থাকে, আমাদের যদি অ্যাডজেসেন্সি লিস্ট দেওয়া থাকে এবং আমাদের গ্রাফটা বানাতে বলা হয়, তাহলে আমরা কি করব, দেখেন আমার ভার্টেক্স গুলো দেওয়া আছে 5টা, তার মানে কি আমাদের গ্রাফে 5টা ভার্টেক্স থাকবে। আমি 5টা ভার্টেক্স যে কোনো জায়গায় আপনার, যে এখানে এ বসাতে হবে বা এখানেই বি বসাতে হবে এরকম কিছু না, আপনি এখানে এ দিয়ে শুরু করতে পারেন, বি সি ইচ্ছা মতো ভাবে আপনি সাজিয়ে নিতে পারেন। তারপর এর সাথে কে কে অ্যাডজাসেন্ট, বি সি ই, তাহলে এর সাথে বি এর একটা কানেকশন দিবেন, এর সাথে সি এর একটা কানেকশন দিবেন, এর সাথে ই এর একটা কানেকশন দিবেন। সেম ফর বি, দেখেন এর সাথে বি এর একটা আপনি অলরেডি কানেকশন দিয়েছেন, বি এর সাথে আবার বলছে এর কানেকশন আছে, আপনি কি আরেকটা নতুন কানেকশন দিবেন? জি না নতুন স্যার। নতুন কানেকশন দেওয়া যাবে না। আমাদের অ্যাডজেসেন্ট লিস্ট মাল্টিপল এজেস হ্যান্ডেল করতে পারে না। হ্যাঁ, আমার যদি এ থেকে বি দুইটা এজ থাকতো, তাও আমি কি অ্যাডজেসেন্ট ভার্টেক্সে বি একবারই লিখতাম, তাই না? বি একবারই লিখতাম। এখানে আমার বি একবার লিখা দুইবার লিখা আসলেই ম্যাটার করে না, এটা কি ফরম্যাটে থাকে, সেটের মতো থাকে। সেটের ক্ষেত্রে কি ম্যাটার করে একবার লিখলাম না দুইবার লিখলাম? জি না স্যার। সেটের ক্ষেত্রে কিন্তু ম্যাটার করে না যে আমি একটা জিনিস একবার লিখলাম না দুইবার লিখলাম। আচ্ছা, সেম ওয়েতে তারপর সি এর ক্ষেত্রে কে কে কানেক্টেড, এ কানেক্টেড, ডি কানেক্টেড এবং ডি কানেক্টেড এবং ই কানেক্টেড। বুঝা গেছে? আমাদের নতুন করে আমাদের ডেটা লিখতে হবে। হ্যাঁ, আমাদের কোশ্চেন, আমাদের এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, ডিগ্রি থেকে যেমন বলেছি আমাদের কোশ্চেন আসবেই বাধ্যতামূলক, অ্যাডজেন্সি লিস্ট এবং অ্যাডজেন্সি ম্যাট্রিক্স থেকেও কোশ্চেন আসবে। কোশ্চেন কেমন আসতে পারে, আমাদের এরকম একটা গ্রাফ দেওয়া থাকবে, তারপর বলা হবে এটা অ্যাডজেন্সি লিস্ট তৈরি করো। এরকম একটা গ্রাফ দেওয়া থাকবে, তারপর বলা হবে কি অ্যাডজেন্সি লিস্ট তৈরি করো, অথবা আমাদের অ্যাডজেন্সি লিস্টটা দেওয়া থাকবে এবং বলা হবে কি গ্রাফটা ড্র করো।
খুবই একদম সহজ কোশ্চেন, একদম মানে ডাইরেক্ট কোশ্চেন আর কি, যে গ্রাফ দেওয়া আছে লিস্টটা তৈরি করো, অথবা লিস্ট দেওয়া আছে গ্রাফটা তৈরি করো। আমরা আরেকটা দেখি আমরা পারি কিনা। এখন আমরা ডিরেক্টেড গ্রাফের জন্য দেখবো, ডিরেক্টেড গ্রাফ আছে, লুপ আছে, এটা দেখি। আমাদের এখানে কয়টা নোড আছে বা কয়টা ভার্টেক্স আছে? পাঁচটা। 5টা। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে, আমরা 5টা সিরিয়ালি লিখে ফেলবো, এ বি সি ডি ই লিখে ফেললাম। তারপরে এ থেকে এ এর সাথে কে কে কানেক্টেড? স্যার এ সি ডি ই এর সাথে কে কে কানেক্টেড? সবগুলো তো স্যার কানেক্টেড। ই সিডি সবগুলো তো স্যার কানেক্টেড। আলহামদুলিল্লাহ সবগুলো সবগুলোই connected কানেক্টেড স্যার। এর সাথে যখন স্যার বাদ নাই। ঠিক আছে, এর সাথে যখন কে কে কানেক্টেড তখন কিন্তু আমরা এ বলতে পারবো না, হ্যাঁ। এর সাথে শুধু বি কানেক্টেড, সি কানেক্টেড, ডি কানেক্টেড এবং ই কানেক্টেড। বি এর সাথে চিন্তা করি, বি এর সাথে কে কে কানেক্টেড? স্যার এ ই ডি। ই আছে আবার। স্যার এখানে ডি এর সাথে স্যার ডি ডি কানেক্টেড স্যার আছে, স্যার, ডি D আছে, এ আছে, তারপরে নিচে কি ই ডি। এখানে একটা মজার ব্যাপার আছে, হ্যাঁ। হ্যাঁ। স্যার ডিরেক্টেড গ্রাফ, বি সাথে শুধু স্যার বি আর ডি কানেক্টেড। স্যার বি এর ডি স্যার দুটো এখানে শুধু কানেক্টেড। আচ্ছা আমি বলি, হ্যাঁ সবাই একটু খেয়াল করেন, আমি বলি। আমাদের ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে নেবারহুডটাও কিন্তু ওইভাবেই চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। যে দেখেন আমি কি বি থেকে এ তে যেতে পারছি? না। বি তে না স্যার, এ তে যেতে পারছি না, তাই এ তখন আমার বি এর ই নেবার তো হবে না, ই হবে না। নেবার হবে না। এ থেকে বি এ শুধুমাত্র কি হবে ই আমার? হবে আর ডি হবে বি স্যার, এর ডি ডি হবে এবং বি হবে, ডি হবে। হ্যাঁ স্যার। বুঝা গেছে? সি এর ক্ষেত্রে দেখেন, তাহলে সি এর ক্ষেত্রে কে কে হবে? শুধু সি আর ই। সি আর ই স্যার ই এ আর তিনটা স্যার, তিনটা হয় আর কি। এ দেখেন এ তে যাওয়া যাচ্ছে, না, সি থেকে এ তে যাওয়া যাচ্ছে, এ হবে, ই হবে এবং সি হবে। সি ডি ডি এর ক্ষেত্রে কে হবে? ডি এর ক্ষেত্রে ডি কি এর কিছু? কেউ নাই স্যার। ডি এর সাথে কেউ নাই, জিরো। ডি এর কেউ ক্ষেত্রে যেতে পারে না। আবার আবার বলছে জিরো, জিরো বলা যাবে না, কি হবে এখানে? ফাঁকা সেট হবে, ফাঁকা সেট, হ্যাঁ ফাঁকা থাকবে, এটা কিন্তু জিরো হবে না। আমরা কি নাম্বার লিখছি, কোনো নাম্বার লেখার সময় 0 1 2 আসে, নাহলে এটা ফাঁকা থাকবে। ই এর ক্ষেত্রে কি হবে? ই এর ক্ষেত্রে স্যার ডিবি। বি যাচ্ছে তো একটা দেখতে পাচ্ছি, স্যার স্যার, ই এর C মধ্যে আছে ই একটা, হবে। বি D আর আছে। সি, স্যার হবে, বি ই সি ডি। বি সি ডি। ও বাবা বি সি আর ডি, ডি। ডি ঠিক আছে। দেখেন আপনাদের কাজ হবে কি, আপনারা খাতায় এই গ্রাফটা এঁকে নেবেন, ঠিক আছে। ক্লাসের মধ্যে না, ক্লাস শেষে যখন প্র্যাকটিস করবেন খাতায় এই গ্রাফটা এঁকে নেবেন, তারপর স্লাইড না দেখে দেখে এই জিনিসটা বানানোর চেষ্টা করবেন। এবং আপনাদের স্লাইডের সামনের দিকে আরো অনেক গ্রাফ ছিল না, যত গ্রাফ ছিল সবগুলোর জন্যই এই লিস্টটা বানানোর চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনার ইনাফ প্র্যাকটিস হয়ে যাবে। স্যার, হ্যাঁ স্যার এই অ্যাডজেন্সি লিস্টে তো স্যার মানে এ থেকে বি তে যাবে আর বি থেকে এতে যাবে, এটা একবারই কাউন্ট হবে, তাই না স্যার? তাই না নাকি? বি থেকে তো এতে আমি আর যাচ্ছি না, কি যেতে পারছি কি? এই যে স্যার এই জায়গায় আছে যেমন এ থেকে আমি সি তে যাচ্ছি, আবার কিন্তু এই যে সি থেকে সি, ও ও না না, সি আসছে, ই আর আসছে। ঠিক আছে স্যার। দেখেন আর কোনো সমস্যা আছে কিনা অ্যাডজেন্সি লিস্টে? আপনাদের স্লাইডে আমি যদি যাই, স্লাইডে ফার্স্টের দিকে দেখবেন, হ্যাঁ মাউসটা ঠিক মতো কাজ করছে না, স্যার স্যার এই যে স্যার পাইছি একটা, দেখি এটা। আমি দেখাচ্ছি। এই যে যেমন এখানে একটা আমাদের গ্রাফ আছে, এই গ্রাফটা থেকেও আপনারা চাইলেই অ্যাডজেন্সি লিস্ট এবং অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা বের করতে পারেন। তারপর এটা তো সেম ফিগারটাই, তারপর এখানে আমাদের একটা গ্রাফ আছে, এটার জন্য অ্যাডজেন্সি ম্যাট্রিক্স এবং অ্যাডজেন্সি লিস্ট বের করতে পারেন। ম্যাট্রিক্সটা আমি দেখাই দেবো, হ্যাঁ চিন্তা করার কিছু নাই। এই যে একটা গ্রাফ, এটা তো ওটাই ছিল আগেরটাই, 3টা মতো গ্রাফ হলো। এখানে যে ছোটখাটো গ্রাফগুলো আছে এগুলোর জন্য বের করে দেখতে পারেন, ঠিক আছে। সবগুলোর জন্যই কিন্তু ম্যাট্রিক্স এবং লিস্ট বের করা যাবে, যে কোনো গ্রাফ
যে কোনো গ্রাফের জন্য। আচ্ছা স্যার, ওই গ্রাফটা একটু দেখান স্যার, ওই গ্রাফটা লাস্ট লাস্ট যেটা করলাম। কোনটা? স্যার লাস্ট যেটা দেখালেন আর কি, অ্যাডজাসেন্সি, এই যে স্যার এটা, এই যে নাম উঠে গেছে এটা। এই যে স্যার নিচে এই যে এ থেকে কিন্তু আমি সিতে প্রথমবারই গেছি, আর এটা কি উঠছে? আচ্ছা স্যার, এই যে দেখেন এ থেকে আমি সিতে গেলাম ফার্স্টে, তারপর আবার সি থেকে আমি কিন্তু এতে যাইতেছি স্যার, হ্যাঁ। তাহলে এটা কি অ্যাডজাসেন্সি হয়? হ্যাঁ, কেন হয় না? এ থেকে আমি সিতে যাচ্ছি, তাহলে এ এর দিক থেকে সি আমার নেইবার, আবার সি এর দিক থেকে আমি এতে যেতে পারছি, তাহলে সি এর সাথে এ নেইবার না? এই দেখেন সি এর ক্ষেত্রে তো আবার এ লিখছি, আর এ এর ক্ষেত্রে আমি সি লিখছি, কিন্তু মানে স্যার, মানে একটা এজ দিয়ে আমি দুই দিকে যেতে পারবো না, তাই নাকি? একটা আপনি তো ডিরেক্টেড এগলে এজ, আপনি একটা ডিরেক্টেড এজ দিয়ে একটাতে কিভাবে দুই দিকে যাবে? মানে এটাই আমি বলতেছি স্যার, এই যে অ্যাডজাসেন্সি, মানে একটা এজ দিয়ে আমি দুই দিকে যেতে পারবো না, মানে এটা কাউন্ট হবে না, আর যদি অন্যান্য এজ দিয়ে যাই তাহলে এটা আমার ঠিকই কাউন্ট করতে হবে, এরকম স্যার? আপনার প্রবলেমটা আমি বুঝতে পারি নাই। স্যার আমি বলতেছি যে আপনি তো বললেন যে মানে এ থেকে আমি বি তে যেতে পারবো, এটা লিখতে পারবো, কিন্তু আবার বি থেকে যদি এতে যাব, এটা আমি লিখতে পারবো না, তাই না স্যার? এটা না অ্যাডজাসেন্সি? বি থেকে তো আমার এর দিকে কোনো এজ নাই। হ্যাঁ আমি বলতেছি স্যার, এই যে দেখেন এ থেকে আমি সি তে গেলাম, হ্যাঁ, তো আবার সি থেকে কিন্তু এতে যাইতেছি, তো একটা কথা দুইবার রিপিট হচ্ছে না? এটা সি যেতেছে, এটা আর যেতেছে না। এ থেকে সি এ যাচ্ছি, তাই আমি এর প্রতিবেশী হিসেবে সি কে লিখতে হবে না? আর সি থেকে আমি এ যাচ্ছি, তাহলে সি এর সময় আমার এ কে প্রতিবেশী হিসেবে লিখতে হবে না? স্যার সম্ভবত হাসান, মানে আপনি ওই উপরের স্লাইডে মানে একটা জায়গায় বলছিলেন যে যদি কখনো এ থেকে সি বা সি থেকে যখন এ যায়, তখন আমরা একটাই কাউন্ট করব, মানে দুইটা ও কাউন্ট স্যার, করব না। স্যার এটা তো ডিরেক্টেড, এক্সাম্পল ঠিক দিতে আছে গিয়ে স্যার, বুঝতে বলছেন, পারছি স্যার। স্যার এক্সাম্পল দিতে গিয়ে স্যার বলছেন যে যেমন সেটের বেলায় বা এরকম একটা জিনিস বলছে, ও মনে হয় বারবার এটাই বলতে চাচ্ছে। না না না, ঠিক আছে স্যার, বুঝতে পারছি, এটা তো ডিরেক্টেড গ্রাফ, এই জন্য আর কি এটা আমার প্রবলেম হয়েছিল। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি। মনে করেন এ থেকে বি এর দিকে আমার আরেকটা এজ আছে, হ্যাঁ, এ থেকে বি একটা এজ আছে না? যদি আরেকটা এজ থাকে, তখন কি আমার দুইটা এজ, আমি কি দুইবার বি লিখতাম? ওইটা হচ্ছে আলাদা বিষয়, হ্যাঁ। ওই জিনিসটা আমাদের অ্যাডজেসেন্সি লিস্ট হ্যান্ডেল করতে পারে না। এ থেকে বি এ যদি আমি আরেকটা এজ দিই, মানে এ থেকে বি এর জন্য আমার যাওয়ার দুইটা রাস্তা আছে, কিন্তু প্রতিবেশী তো ওই আমার একটাই। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি, ঠিক আছে, তখন একটা কাউন্ট হবে। হ্যাঁ, একটাই কাউন্ট হবে, প্রতিবেশী তো একটাই, দুবার লিখা একবার লিখা ম্যাটার করে না। জি স্যার, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, অ্যাডজেসেন্সি লিস্ট নিয়ে কারো সমস্যা আছে? No, sir. আচ্ছা, তাহলে আমরা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে চলে যাই, ঠিক আছে? ম্যাট্রিক্সটা আগে দেখে নেন, ম্যাট্রিক্সটা কেমন হয়, তারপর আমি সবগুলো আমি একে একেই করে দিব, হ্যাঁ, সমস্যা নেই। ম্যাট্রিক্সটা আমাদের এরকম, এই যে কয়টা নোড আছে বা ভার্টেক্স আছে আমাদের? 4টা, তাই না? 4টা ভার্টেক্স আছে, তাই আমাদের ম্যাট্রিক্সটা হবে কত? 4/4, 4/4। আমার যদি 5টা থাকে তাহলে কত হবে? 5/5, ঠিক আছে? এরকম হবে। এই যে এগুলোকে কি বলে একটা ম্যাট্রিক্সের? এই বরাবর যদি আমরা যাই, উপাদান স্যার, রো বলে। এগুলোকে আমাদের রো বলা হয়ে থাকে, এগুলাকে রো বলে, হ্যাঁ, আর এগুলোকে কি বলে? কলাম বলে। এগুলোকে কলাম। কলাম বা সারি। রো এবং কলাম বলে, হ্যাঁ। আমরা বাংলাতে না যাই, বাংলাতে যাবার কনফিউজ হয়ে যাবো। রো এবং কলাম, সহজ ভাষা। আচ্ছা, এই জিনিসটা আমাদের ড্র করতে হবে, ঠিক আছে? আমরা এইভাবে একটা ম্যাট্রিক্স ড্র করব, আমাদের এই যে স্কোয়ার দেওয়া আছে, বক্স দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট না দিলেও হবে। আমরা এখন এটা একটা, থামেন আমি স্লাইড ওপেন করি, আমি জিনিসটা একে একে দেখাই। আমাদের কত হবে? 4/4 হবে, হ্যাঁ। আমাদের ম্যাট্রিক্সটা কিন্তু হবে 4/4। আমি 5/5 কেন নিলাম? আমি জাস্ট হচ্ছে 4/4-এর উপরে এবং সাইডে কিছু ভ্যালু লিখতে হয়, তাই। ঠিক আছে, দেখেন উপরে কি লিখতে হবে আমার? এ, বি, সি এবং ডি, এবং সাইডেও কি লিখতে হবে? এ, বি, সি, ডি। আমার এটার জন্য অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স হচ্ছে মেইনলি এইটুকু, ঠিক আছে? এগুলো আমরা সাইডে লিখবো আর কি। এই বক্সটা আসলে কি বোঝায়? এই বক্সটা বোঝায় এর সাথে এর সম্পর্ক,
এই বক্সটা কি বোঝায়? A এর সাথে B এর সম্পর্ক। এটা কি বোঝায়? A এর সাথে C এর সম্পর্ক। এটা কি বোঝায়? A এর সাথে D এর সম্পর্ক। তাহলে এটা কি বোঝাবে? B এর সাথে A, B এর সাথে B, B এর সাথে C, B এর সাথে D, C এর সাথে A, C এর সাথে B, C, C এর সাথে D, D এর সাথে A, D এর সাথে B, D এর সাথে C, D এর সাথে D। প্রত্যেকটা বক্স কি বোঝাবে এটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখি এখন A থেকে A এর মাঝে কোনো এজ আছে? A থেকে না স্যার নাই। তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে 0, কোনো এজ না থাকলে আমরা বসাবো 0। A থেকে B এর মাঝে এজ আছে? জি স্যার। জি স্যার। বসাবো 1। 1 A থেকে C এর মাঝে এজ আছে? আছে 1। আছে স্যার। A থেকে D এর মাঝে আছে? 1 1। আবার B থেকে A এর মাঝে এজ আছে? জি স্যার। জি স্যার। আছে স্যার। 1। B থেকে B এর মাঝে? নাই স্যার এটা B থেকে C এর মাঝে? আছে স্যার আছে 1, স্যার। এটা হচ্ছে 0। B এর সাথে D? না নাই স্যার স্যার। না 0। 0। C থেকে A আছে? আছে C থেকে B আছে? আছে C থেকে C? নাই 0। 0 C থেকে D? 0 0। D থেকে A? আছে আছে। D থেকে B? না 0 নাই স্যার। D থেকে C? নাই আছে, স্যার 0। 0 D থেকে D? হ্যাঁ 0। 0 আমাদের কিন্তু ম্যাট্রিক্স বানানো হয়ে গেছে। ঠিক আছে, ম্যাট্রিক্স আমাদের বানানো হয়ে গেছে। একটু ফন্টটা একটু বড় করি। আচ্ছা, দেখেন এই যে কর্নার গুলো, এই কর্নার গুলো কি বোঝায়? এই কর্নার গুলো আসলে কি বোঝায়? কি বোঝায় কর্নার গুলো আমাদের? সাইকেল, মানে সাইকেল না, এটা হচ্ছে কি বলে, লুপ বোঝায় আর কি। বি থেকে বি, এ থেকে সি থেকে C, কর্নার D গুলো থেকে D আমাদের আর কি। লুপ বোঝায়। এ থেকে এ এর লুপটা, বি থেকে বি এর লুপটা, সি থেকে সি এবং ডি থেকে ডি এর লুপটা। এখানে সবগুলোতে 0 আছে, মানে কি আমাদের গ্রাফে কোনো লুপ নাই। লুপ নাই। আমাদের গ্রাফে কোনো লুপ নাই। স্যার এখানে মানে ডিরেক্ট বা ইনডিরেক্ট, এখানে তো ইনডিরেক্ট আছে, মানে কোনো ডিরেকশন নাই। ডিরেকশন দিয়ে কি থাকতে পারে স্যার? হ্যাঁ থাকতে পারে, আমরা দেখবো। হ্যাঁ, আমরা সহজটা আগে দেখি, তারপর আমরা দেখি। আচ্ছা, আচ্ছা। দেখেন আমরা কি দেখলাম, এখানে আমাদের কোনো লুপ নাই। আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা যদি এই কর্ণ বরাবর, এটাকে কি বলে, কর্ণ বরাবর যদি এই জিনিসটাকে ভাঁজ করে দিই, তাহলে ভ্যালুগুলো সব মিলে যায় না? ভ্যালুগুলো সব মিলে যায় জি কিনা স্যার, মিলে যায়। খেয়াল করেন। এটাকে কি বলে? প্রতিসম বলে মনে হয়, তাই না বাংলায়? কর্ণ বরাবর যদি আমরা করি, তাহলে এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা জি মিলে স্যার, যায়, প্রতিসম এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা মিলে যায়, প্রতিসম স্যার। এই ভ্যালুটা মিলে যায়। এই ভ্যালুটার প্রতিসম সাথে ম্যাট্রিক্স বলে। প্রতিসম ম্যাট্রিক্স বা মিরর ম্যাট্রিক্স বলে, যে আমরা যদি কর্ণ বরাবর চিন্তা করি। এটা কেন হয়েছে? কারণ এই ভ্যালুটা কি বোঝায় দেখেন, এ থেকে বি এর মাঝে সম্পর্ক, এ থেকে বি এর মাঝে সম্পর্ক বোঝায়। আর এটা কি বোঝায়? বি থেকে এ এর মাঝে সম্পর্ক, বা এ থেকে বি এর দিকে এসটা এবং বি থেকে এ এর দিকে এসটা। বুঝতে পারছেন? এই জন্য জিনিসটা এরকম হয়েছে। কথা কি বোঝা গেছে না? যায় না? জি স্যার। এ থেকে বি এর যদি এসটা আমার ডিরেক্ট রেজ হতো, তাহলে কি হতো? এ থেকে বি, এখানে আমি 1 বসাতাম ঠিকই, কিন্তু বি থেকে এ আমি কি 1 বসাতাম না, তখন 0 বসাইতাম। 0 বসাইতাম। বুঝা গেছে ডিরেক্টরেটটা কিভাবে হ্যান্ডেল করবে? জি স্যার। স্যার এটাই কি এই যে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স? হ্যাঁ, এটাই আমাদের অ্যাডজেন্সি ম্যাট্রিক্স। ও ঠিক আছে। আমরা লিস্টের মাধ্যমে প্রকাশ করতে পারি, মানে এই ইটাকেই কি বলে, আমাদের গ্রাফটাকেই আমরা লিস্টের মাধ্যমেও লিখতে পারি, আবার ম্যাট্রিক্সের মাধ্যমেও লিখতে পারি। আমরা পরবর্তীতে যে আমরা দেখবো আসলে, মানে হচ্ছে যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা ইউজ করা লাগে আর কি পরবর্তীতে। কিন্তু এই দুই ভাবেই করা যায়, দুই ভাবেই করা যায়। কোশ্চেনটা কিরকম হবে এখান থেকে? সেম কোশ্চেন আমি লিস্টের ক্ষেত্রে বললাম, আমাদের এরকম একটা গ্রাফ দেওয়া থাকবে, বলা হবে এটাকে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে কনভার্ট করো, অথবা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তারপর বলা হবে এটাকে গ্রাফে কনভার্ট করো।
বোঝা গেছে? স্যার উল্টাটা দিয়ে না, চুল টুল করে দেবো তাহলে। না ঠিক আছে, পারবেন, দুটাই পারবেন এবং দুটাই প্র্যাকটিস করতে হবে আমাদের, ঠিক আছে? দুটাই ওরকম ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের পরীক্ষায় থাকবে, আমি তো বলে দিচ্ছি আপনাদের। আমি তো কোশ্চেন আপনাদের এটা বলে দিলাম যে আপনাদের অ্যাডজেন্সি ম্যাট্রিক্স, অ্যাডজেন্সি লিস্ট এবং ডিগ্রি, এই তিনটা থেকে কোশ্চেন থাকবেই, এটা বাধ্যতামূলক। আচ্ছা, আমরা আরেকটা গ্রাফের জন্য প্র্যাকটিস করি। হ্যাঁ, এটার জন্য আমরা প্র্যাকটিস করি জিনিসটা কেমন আসে। এখানে আমাদের 4টা নোড আছে, আমাদের ভাগ্য ভালো। এ থেকে এর মাঝে কোনো ই আছে আমাদের, এজ আছে? না স্যার নাই। তাহলে আমাদের এখানে হবে কি 0, Zero. আমাদের ভ্যালুগুলো হবে, আমাদের 0। এ থেকে বি এর মাঝে জি স্যার বিস্তার আছে। এখন আমরা কয়টা লিখবো? এখন কি আমরা 3 1, লিখবো না? এখন আমরা 3 লিখবো, ঠিক আছে? কারণ আমাদের 3টা এজ আছে। 10 আমরা অ্যাডজেন্সি লিস্টের ক্ষেত্রে কিন্তু মাল্টিপল এজেস হ্যান্ডেল করতে পারছিলাম না, কিন্তু এখন কিন্তু আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে পারছি। এ থেকে সি এর মাঝে স্যার 0 নাই। 0, থেকে ডি এর মাঝে এর থেকে ডিএমএস এর 2টা 2 2, বি থেকে এর মাঝে 3টা, তো সেম হবে 3। বি থেকে বি এর মাঝে 0, বি থেকে সি এর মাঝে স্যার 1 1, বি থেকে ডি এর মাঝে 1 1, সি থেকে এর মাঝে 0 0, সি থেকে বি এর মাঝে 1 1, সি থেকে সি এর মাঝে 1 1, একটা এজ আছে না লুপ, 1 সি থেকে ডি এর মাঝে 2 ডি থেকে এর মাঝে 2 2, ডি থেকে বি এর মাঝে 1 1, ডি থেকে সি এর মাঝে 2 স্যার 2 2, ডি থেকে ডি এর মাঝে 0 সহজ আছে। হ্যাঁ, জিনিসটা কিন্তু সহজ আছে, আপনার জাস্ট একটু ধৈর্য ধরে দেখে দেখে ফিল করলেই প্রত্যেকটা বক্স হয়ে যাবে। এখানে দেখেন আমাদের কর্ণ বরাবর একটা ভ্যালু চলে এসেছে, মানে কি আমার সি থেকে সি এর মাঝে একটা লুপ আছে, ঠিক আছে? সবাই কি এই ম্যাট্রিক্স আর লিস্ট এই দুটো টপিক ক্লিয়ার? Yes, sir. Clear. ঠিক আছে, আপনারা আমাদের আগে যে যতগুলো ই আছে, যেমন ফিউচারেও যদি কোনো ই পান, মানে গ্রাফগুলো পান, গ্রাফগুলোর উপর বেস করে এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলেই কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্র্যাকটিস করতে হবে কিন্তু, হ্যাঁ, মানে দেখলেন বুঝতে পারছেন ঠিক আছে, কিন্তু যদি উপরের সবগুলো ফিগার প্র্যাকটিস করেন তাহলে পারবেন। আপনাদের যে ক্লাস টেস্ট 3 হবে এবং যে অ্যাসাইনমেন্টটাও থাকবে, সবগুলোতেই কিন্তু এখান থেকে কোশ্চেন থাকবে, বলে দিচ্ছেন। আচ্ছা, তো গেল আমাদের টপিক। আমরা এই স্লাইডটা আমাদের এখন আপাতত আর দরকার নেই। আমাদের এই যে 22 নাম্বার স্লাইড পর্যন্ত আমরা পড়াশোনা করলাম। আজকের মতো আমাদের পড়াশোনা এতদূর পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে পরের টপিকগুলো অনেক সহজ, খুবই ছোট 3 এর টপিক, আমরা একটা ক্লাসে শেষ করে ফেলবো, বাকিটুকু বেশিক্ষণ লাগবে না। আমাদের মেন টপিকগুলো গ্রাফ রিলেটেড কিন্তু শেষ, মেন টপিকগুলো শেষ। তো সবাই কিন্তু একটু নেক্সট ক্লাসের মধ্যে এই জিনিসগুলো দেখে ফেলবে। কারো কোনো স্যার কোশ্চেন? আমাদের এগুলো থেকে স্যার প্রশ্নগুলো স্যার কি ধরনের আসবে? বললাম তো আমি এখন একটু আগে, আমাদের কোশ্চেন আসতে পারে এই যে গ্রাফ থেকে আমাদের অ্যাডজেন্সি ম্যাট্রিক্স বানাতে, অথবা ম্যাট্রিক্স থেকে গ্রাফ বানাতে, আবার ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্স এই গ্রাফ থেকে অ্যাডজেন্সি লিস্ট বানাতে, অথবা লিস্ট থেকে অ্যাডজেন্সি লিস্ট থেকে আমাদের গ্রাফটা বানাতে, অথবা আমাদের এই যে ই ছিল একটা গ্রাফ ছিল, গ্রাফ থেকে ডিগ্রি গুলো বের করতে, অথবা এই যে প্রুফ গুলো ছিল, প্রুফ করে দেখাতে। ঠিক আছে, আপনি একটা গ্রাফ নিয়ে জাস্ট প্রুফ করে দেখাবেন যে হ্যাঁ কথাটা যে বলছে কথাটা সত্য, এই তো। কারো কোনো কোশ্চেন আছে আজকের পড়াশোনা নিয়ে, আজকে আমাদের পড়াশোনার টপিক নিয়ে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, না স্যার। ঠিক আছে, আমি থামেন, আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এটা তো গেল। আমি জাস্ট আরেকটা জিনিস, আমাদের একটু টাইম টেবিল নিয়ে একটু কথা বলতে হবে, ঠিক আছে? টাইম টেবিলটা নিয়ে কথা বলতে হবে। আমি সকালে ক্লাসেও কথা বলছি, আমাদের যেহেতু 2টা ক্লাস মিস গেছে, তাই না? 2টা মতো ক্লাস মিস গেছে,
এটা নিয়ে আমাদের একটু সমস্যা আছে, এখানে কি ফন্ট এটার বড় হবে? এটা ফন্ট বড় হবে না, তাহলে আমরা এখানে নিয়ে চলে আসি। এই যে দেখেন আমাদের নেক্সট ক্লাসগুলোতে কি হবে, এটা আমরা একটা লিস্ট তৈরি করে রেখে দিয়েছি। আমাদের ক্লাস হবে হচ্ছে 12 তারিখ পর্যন্ত। হ্যাঁ, 12 তারিখ পর্যন্ত আমাদের ক্লাস হবে। আপনাদের পরীক্ষা কয় তারিখ শুরু হবে বলা হয়েছে? স্যার 18 18। তাহলে আমরা 12 তারিখের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে আশা করি, ইনশাল্লাহ। কি তারপর আপনাদের একটা ভালো গ্যাপ পাবেন, হয়তো অন্য সাবজেক্টে যদি শেষ হয়ে যায় আর কি। তো আমাদের বেশি টপিক বাকি নাই। আমাদের এই যে গ্রাফের এটা অনেক ইম্পর্টেন্ট, তো এটাতে আমরা 3টা ক্লাস দিব, 2টা ক্লাস হয়ে গেছে এবং আরেকটা ক্লাস ফ্রি, নেক্সট ক্লাসে আমরা দেখবো। তারপর ইন্ডাকশন আছে একটা, এটা একটা ছোট স্লাইড, আমরা শেষ করে ফেলবো একটা ক্লাসে। তারপরে কাউন্টিং এর উপর 2টা ক্লাস হবে এবং নাম্বার থিওরির উপরে 2টা ক্লাস হবে। তো কোন ক্লাসে কি হবে আমি জাস্ট ডেট ওয়াইজ লিখে দিয়েছি। আমাদের নেক্সট যে 6টা ক্লাস আছে 6টা ক্লাসে, এবং আমাদের যে এটা আছে, আমরা যে 2টা ক্লাস মিস করে ফেলছি, একদিন আমি নিয়েছিলাম, ছুটি নিয়েছিলাম, আর একদিন হচ্ছে ভার্সিটি থেকে যে ছুটিটা দিল এটার কারণে। তো ওই দিনে আমরা হচ্ছে প্রেজেন্টেশনটা নিব। হ্যাঁ, আমরা একটা অল্টারনেট ডে বের করে ওই দিন আমরা একটু প্রেজেন্টেশন নিব। আপনাদের কি মঙ্গলবার কোনো কাজ আছে? যে এই মঙ্গলবার, মানে এই মঙ্গলবার না, ওদের হচ্ছে 28 তারিখ মঙ্গলবার। স্যার ওই দিন তো আমাদের ক্লাস থাকে একটা। জি স্যার, ক্লাস থেকে টিউসডে আমাদের। বিকালের কথা বলছি আমি, বিকালে 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 সবার ম্যাথ ম্যাথ ক্লাসটা কি সবার থাকে দিনে বিকালে? একটা ক্লাস থাকে স্যার, মনে হয় ফিজিক্স। না, ওখানে তো সকালে একটা ক্লাস থাকে, বিকালে কি ক্লাস থাকে আপনাদের? একটু রুটিনটা দেখেন। স্যার কয়টায় বিকালে? বিকালে মনে করেন আমরা বিকালে একটা স্যার 11টায় ক্লাস থাকে। স্যার আপনি স্যার স্যার, এটা একটার থেকে নেন, সময় ক্লাস থাকে। 12:30 থেকে নেন, ক্লাস থাকে স্যার। স্যার 12:30 থেকে নেন মঙ্গলবার। না, মঙ্গলবার তো আমার আমার মানে আমার ল্যাব থাকে, তো 12:30 একদম শেষ হয়, 12:30 মানে একটা বেজে যায় এরকম হয়। তাহলে স্যার একটা স্যার থেকে নেন। তারপর আমরা জয়েন করি, সমস্যা নেই তো। ওই দিন স্যার আমরা আজকে হচ্ছে যেই সময় ক্লাস নিছেন ওই সময় নিলেই ভালো হয়। না না, আমরা তো ক্লাস নিচ্ছি, আমরা তো ক্লাসের কোনো নাই, আমাদের নেক্সট যে ক্লাসগুলো হবে এটার সাথে কোনো ঝামেলা নাই। ঠিক আছে? আমরা প্রেজেন্টেশন যেটা আছে আমরা একটা এক্সট্রা ডেটে নেব, আমরা ক্লাস নষ্ট না করে একটা এক্সট্রা ডেটে নেব আর কি। ঠিক আছে? ওটাই বলছিলাম যে 28 তারিখ নিতে চাচ্ছি। 28 তারিখ আপনাদের কখন ক্লাস আছে? স্যার 11টায়, সকাল 11টায়। স্যার 11টা থেকে ক্লাস, 11টা থেকে ক্লাস, আর 12টা বিকালে 12:30 পর্যন্ত স্যার। 12:30 পর্যন্ত ক্লাস। তারপরে কি আর কিছু আছে বিকালে? বিকালে কি আর সেদিন কিছু আছে আর? না স্যার বিকালে না, কিছু স্যার, থাকে না নরমালি। হ্যাঁ স্যার, আচ্ছা, অনেকের হয়তো ম্যাথ ক্লাস আছে মনে হয়, ম্যাথ ক্লাস কি আছে অনেকের? কারো কি? না, আমি এ সেকশনের মনে হয় রুটিন দেখলাম, এ সেকশনের রুটিনে হচ্ছে ওদের ম্যাথ ক্লাস আছে মঙ্গলবার বিকালে। তো আপনাদের বি সেকশনে কারো আছে নাকি? স্যার আমাদের তো আছে মঙ্গলবার ম্যাথ বিকালে? ফিজিক্স ক্লাস। না না, স্যার বিকালে আমাদের কোনো ক্লাস নেই বিকালে স্যার। না, স্যার সকালে। আমাদের সব ক্লাস সকালে থাকে। 11টা থেকে আছে। আচ্ছা আমি বিকালে নিতে যাচ্ছি, কিন্তু আমাদের মানে প্রেজেন্টেশন নিতে কিন্তু ভালোই টাইম লাগে। হ্যাঁ, কারণ যতই আমরা 5 মিনিট করে বলি সবাই একটু বেশি নেয়, তারপরে এই যে সবকিছু স্লাইড অন করতে না করতে কথা বলতে টাইম চলে যায়। তো আমরা যদি একটাই শুরু করি আমাদের ওইটা টাইমটা লেগে যাবে। তো আমরা একটাই শুরু করবো, ঠিক আছে? স্যার, একটাই শুরু করেন তাহলে, আপনি যখন ক্লাস নেন। আচ্ছা ঠিক আছে। ম্যাথ আমরা ক্লাস মনে হয় আমাদের ক্লাসের একজনের আছে, সাজিদের। আচ্ছা, ওনারটা আগে নিয়ে নেবো তাহলে। আমরা ক্লাস যখন হবে ক্লাসের অন্য টাইমে, মানে ক্লাস যদি একটাই থাকে তুমি আড়াইটার পরে দিবে, আড়াইটায় যদি ক্লাস থাকে তাহলে একটার দিকে দিবে, এরকম। ঠিক আছে? আর আমাদের যে অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমাদের এই এই স্লাইডটার উপরেই, হ্যাঁ, স্লাইড 6 এর উপরেই। এটা আমি 27 তারিখ দিতে চাচ্ছি, 27 তারিখ আমাদের এটা পড়া শেষ হয়ে যাবে। স্লাইড 6 এর উপরে 5 মার্কের যে একটা অ্যাসাইনমেন্ট থাকে না আপনাদের, সেটা থাকবে হচ্ছে গ্রাফ এবং ট্রি এর উপরেই। খুবই ছোট কয়েকটা কোশ্চেন আছে, আমাদের যা যা পড়েছি আমাদের এই টপিকের মধ্যেই আছে। তো ওটা বেশিক্ষণ লাগবে না, আপনার জাস্ট আধা ঘন্টাও লাগবে না সলভ করতে। এরকম একটা অ্যাসাইনমেন্ট আছে, জাস্ট সলভ করে দিয়ে দিবেন। এটা কি লাইভে দেওয়া লাগবে আপনার সামনে করে তারপর না দেওয়া না, লাগবে নাকি 24 ঘন্টা একটা অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে টাইম দেওয়া বেশি না। 24 ঘন্টা টাইম থাকবে আপনার। আমি মনে করেন আগের দিন রাত 10টায় দিলাম, পরের দিন রাত 10টা পর্যন্ত টাইম থাকবে, আপনি সাবমিট করবেন। বুঝতে পারছেন? স্যার জি স্যার। আচ্ছা, আর সিটি 3টা আমরা পরে নেবো। হ্যাঁ, সিটি 3টা আমরা পরে চিন্তা করবো, এইগুলো আমাদের আগে শেষ হোক এই দুটা। তাহলে স্যার অ্যাসাইনমেন্ট কি 27 তারিখে নিচ্ছেন? হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা 27 তারিখে। অ্যাসাইনমেন্টটা 27 তারিখ। হ্যাঁ স্যার তাহলে কি প্রেজেন্টেশন কি টিউসডে একটায়? হ্যাঁ, টিউসডে একটাই, 28 তারিখ
টিউসডে না, 28 তারিখ তো টিউসডে, 28 তারিখ টিউসডে একটাই। স্যার সিএসসি প্রেজেন্টেশন 28 তারিখ, আর হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট হচ্ছে 27 তারিখ 27 দিবে, তারিখ। 27 তারিখ দিবে করার জন্য, তারপর থেকে 24 ঘন্টা। হ্যাঁ 27 থেকে 24, 27 থেকে 28। ঠিক আছে। আর তাহলে স্যার স্যার ফাইল সময় সাবমিশনের ডেটটা কোন ফাইল সাবমিশন? প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের স্যার। জি স্যার। প্রেজেন্টেশনে যে আপনি প্রেজেন্টেশন দিবেন তখনই প্রেজেন্টেশন শেষ করে তখনই সাবমিট করে চলে যাবেন, শেষ। না স্যার আপনি ক্লাসরুমে একটা পোস্ট করছেন আগে না, দিছিল, এটা- সেটা দেওয়ার কারণ হলো ডেটটা তো আগে ছিল অন্যদিন, তাই না? মানে নেওয়ার কথা হ্যাঁ। ছিল তো এই সোমবারে, এজন্য আর কি সমস্যাটা হচ্ছে, ঠিক আছে? এই যে ওটা ওয়েডনেসডে, তো এটা ডেট 22 ওভার তারিখ, হয়ে মানে গেছে। আজকে নেওয়ার করা হয়েছিল, হ্যাঁ, তাই তো? ওটা সমস্যা নাই, ওটা ডেডলাইন বাড়ায় দেওয়া যায় ক্লাসরুমে, এখানে এডিট করে বাড়ায় দেওয়া যায়, ওটা সমস্যা নাই, ওটা আমি করে দেবো। এটা না, হ্যাঁ, জি স্যার, এটা মানে স্যার তো পরে এটা চেঞ্জ করছে, এখন তো দিতে হবে এমন কোনো বিষয় না, এটাই আর কি। এটা এডিট করে দিয়ে দেবো, অসুবিধা নাই। এটা এডিট করে আপনার যেদিন প্রেজেন্টেশন দিবেন সেদিন ডেডলাইন থাকবে, আগে সাবমিট করতে তো আমি চাইবো না আপনাকে, তাই না? আগে আপনাকে এক সপ্তাহ আগে থেকে তো রেডি করে রাখার নাই, যেদিন প্রেজেন্টেশন ওরকমই ডেট থাকে, বুঝে গেছে? তো আমাদের মানে ক্লাসে পোস্ট করে দিয়েন, বুঝি নাই। ক্লাসে একটা পোস্ট করে দিয়েন কাইন্ডলি। হ্যাঁ আমি পোস্ট দিয়ে দেবো। সমস্যা হ্যাঁ নাই স্যার, আবার খুবই এটা যদি আপনার চান আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, জাস্ট হচ্ছে আমাদের মানে এই কোর্সটা কিভাবে শেষ হবে, ঠিক আছে? আর আমরা যদি এই যে নাম্বার থিওরি যেদিন থাকবে সেদিন হচ্ছে লাস্ট ক্লাসে আমরা হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টারে এই কোশ্চেন কেমন হতে পারে এই জিনিসটা ডিসকাস করে নেব। ক্লাসের প্রতিদিন তো আর কোশ্চেন ওভাবে ডিসকাস করা যায় না, লাস্ট ক্লাসে একদিন সবগুলো মিলে কোশ্চেনটা ডিসকাস করে দেবো। এই ছিল। এবং আমাদের সিটি 3 যখন অ্যাসাইনমেন্টটা হয়ে যাবে এরপরে আমি হচ্ছে আপনাদের মানে ফাইনাল বাদে বাকি যে 60 মার্ক, ফাইনাল তো 40 মার্ক না, ফাইনাল বাদে বাকি যে 60 মার্ক থাকে ওই 60 মার্কের একটা মিডের যেরকম মার্কস দিয়েছে ওভাবে একটা 60 মার্কের মধ্যে একটা মার্কিং দিয়ে দিব, বুঝে গেছে? তাহলে আপনি একটা আইডিয়া করতে পারবেন যে ফাইনালে কেমন করলে আপনার গ্রেড কেমন আসতে পারে, একটা এস্টিমেট করা যায়। এই তো, তো এটা গেল এটা নিয়ে কথা। তারপর হচ্ছে প্রেজেন্টেশন নিয়ে অনেকের কোশ্চেন ছিল, তো প্রেজেন্টেশন নিয়ে আমি পোস্টটাতে যাই, পোস্টটা থেকেই আমি এগুলো বলি, তাহলে কোনো পয়েন্ট মিস যাবে না। পোস্টটা ছিল হচ্ছে যে টপিক, হ্যাঁ ফার্স্টে কথা হচ্ছে টপিকের ব্যাপারটা, যে আমাদের টপিক কি হবে। টপিক হতে পারবে আমরা যা যা পড়াশোনা করেছি, আপনি আমরা যেহেতু এখন গ্রাফও পড়ে ফেলেছি, আপনি যদি কেউ গ্রাফের উপরও প্রেজেন্টেশন দিতে চান দিতে পারেন, সমস্যা নেই। যে কোনো একটা টপিক আপনি জাস্ট হচ্ছে মনে করেন আপনার ইচ্ছা হলো, আপনার যে গ্রাফ বলেছি, গ্রাফ মানে যে আপনি পুরোটা কভার করতে হবে তা না, আপনার মনে হলো জাস্ট আপনি এই যে অ্যাডজেন্সি লিস্ট এবং অ্যাডজেন্সি ম্যাট্রিক্স নিয়ে কথা বলবেন, বা আপনি অ্যাডজেন্সি লিস্ট নিয়ে কথা বলবেন, যে একটা গ্রাফকে অ্যাডজেন্সি লিস্ট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এই যে একটা এক্সাম্পলটা এভাবে কাজ করে। আপনি আরেকটা এক্সাম্পল নিলেন, যে বললেন যে হ্যাঁ এই এক্সাম্পলটা এভাবে কাজ করে, আপনি এটা নিয়ে যদি 2-3 মিনিট কথা বলতে পারেন ওটাও ইনাফ, ওটাও ইনাফ। কিন্তু চেষ্টা করবেন আপনার স্লাইড যেন 4টা বা 5টা পেজ হয়, স্লাইড যেন আপনার 4টা বা 5টা পেজ হয়, ঠিক আছে? এখানে 5 মিনিট দেওয়া আছে, তো চাইলে 2-3 মিনিট কথা বললেও হবে, ঠিক আছে? 5 মিনিট ম্যাক্সিমাম এটা দেওয়া আছে, কারণ 5 মিনিট হলে তো মনে করেন এরপরে কেউ যদি কথা বলতে চান তখন আমি থামাই দিব, তখন আবার মন খারাপ করার কিছু নাই যে আমি কথা বলতে যাচ্ছি স্যার থামাই দিল, কারণ দরকার নাই আসলে। হ্যাঁ 5 মার্কের একটা জিনিস 5 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। স্লাইড থাকবে কি 5টা স্লাইডের মধ্যে, এর চেয়ে বেশি বানানোর দরকার নেই, ঠিক আছে? 4টা বা 5টা স্লাইড বানাবেন। হ্যালো স্যার। হ্যাঁ স্যার আমি একদিন আপনাকে কল করছিলাম, তখন আপনি তো বললেন যে স্লাইড ডাজন্ট ম্যাটার, তুমি এই এই ন্যূনতম 2 মিনিট তোমাকে এই প্রেজেন্টেশন দিতে হবে। হ্যাঁ কিন্তু বললাম তো একটা এভারেজ, একটা মানুষের তো একটা এস্টিমেট থাকে না, আপনি তো একটা স্লাইডের উপর তো 5 মিনিট কথা বলতে পারবেন না, এটা তো। যদি আমি বলতে পারি তাহলে তো কোনো সমস্যা নাই, তাই না স্যার? না না আপনি, আমি বলি শুনে, একটা স্লাইডের উপর 5 মিনিট কথা বলা ওটা কিন্তু কখনোই একটা ভালো জিনিস না, হ্যাঁ কখনোই একটা ভালো জিনিস না, কখনোই একটা ভালো জিনিস না। কারণ হচ্ছে তখন মানে কি আপনি একটা জিনিস মুখস্থ বলতেছেন ফার্স্ট কথা, হ্যাঁ আর আপনি যে এক স্লাইডে জিনিসগুলো লিখেছেন সবগুলো জিনিস তো এক স্লাইডে লেখার দরকার নেই, স্লাইডটা ফাঁকা ফাঁকা করে 2-3টা স্লাইডে লিখতে পারবেন। ঠিক আছে স্যার, তাহলে স্যার 3টা করি। হ্যাঁ ঠিক আছে, আর মিনিমাম ইচ্ছা 3টা স্যার রাখেন। বলছে সর্বোচ্চ 5টা, এরকম হ্যাঁ একটা বিষয় সর্বোচ্চ বলছে। 5টা, কিন্তু 3টা, আবার 3টার নিচেও করেন না যে একটা বানায় রাখছেন, কারণ হচ্ছে আমি বলি আপনাদের মার্কিংটা হবে কিভাবে, আপনাদের মার্কিংটা হবে যে আপনার স্লাইড কিভাবে আপনি বানাইছেন, ঠিক আছে? স্লাইড কিভাবে আপনি বানাইছেন আর আপনি কিভাবে কথাগুলো প্রেজেন্ট করতেছেন এটার উপর মার্কিং হবে। আপনি টপিকটা যদি ভুলও পড়ান আপনি তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে? স্যার পরে যেগুলো লিখে স্যার চলে যাই স্যার,
একটু স্যার কাজে যাবো স্যার। আচ্ছা, আপনার যদি কোনো কাজ না থাকে চলে যেতে পারেন, সমস্যা নাই, আমি অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে ফেলি। আমি জাস্ট এই জিনিসটা দেখাই দিলাম, হ্যাঁ, কারণ এটা নিয়ে অনেকের কোশ্চেন ছিল, এটা একটু দেখাই দিই আমি। এটা ছিল আরেকটা কি ছিল, এই যে ডেট টেট এগুলো দেওয়া ছিল, ডেট টেটটা আমরা যেহেতু আমরা পিছাই গেছে, আমরা ডেটটা ওভাবে পিছাই দেবো। 22 তারিখ ছিল, আমরা 28 তারিখ গেল, 28 তারিখ ওভাবে দিয়ে দেবো। আর প্রেজেন্টেশন, একজন স্লাইড আপনাদের টিমের একজন জাস্ট হচ্ছে সাবমিট করে দিলেই হবে, যে অ্যাসাইনমেন্টটা আছে। বুঝা গেছে? সবাই সবাই করলেও করতে পারেন, সমস্যা নাই, কিন্তু অ্যাটলিস্ট একজন করলেই হবে। স্যার আপনি যেহেতু বলে দিচ্ছেন 5 জনের বেশি করা যাবে না, এখন স্যার টিম তো পাচ্ছি না, সেক্ষেত্রে কি স্যার একা করা যাবে? একা না করাই ভালো, কিন্তু আপনি যদি একা করতে চান সমস্যা নাই, আমি একটা এক্সেল শিট আপনাদের সাথে শেয়ার করে দেবো, যেখানে হচ্ছে আপনারা সবাই নিজেদের টিমের ইনফরমেশন গুলো দিবেন, হ্যাঁ, টিমের ইনফরমেশন গুলো দিবেন, তারপরে ওখান থেকে দেখতে পাবেন যে কে কে টিম পায় নাই না পায় নাই, দেখতে পাবেন। বুঝা গেছে? জি স্যার, ওইটা করলে ভালো হয়, কারণ স্যার টিম পাচ্ছি না। ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো আর কোশ্চেন আছে প্রেজেন্টেশন নিয়ে? না স্যার। ঠিক আছে। আচ্ছা স্যার